নমস্কার, অডিও আলাপনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের অডিও আলাপনে আজকের অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধার এবং সবার প্রিয় তো বটেই, জনপ্রিয় বললেও অত্যুক্তি হবে না, অধ্যাপক লক্ষণ কর্মকার। নমস্কার স্যার। স্যার, আপনার কাছে আসছি প্রথমে এটা নিয়েই যে 1978 সালের যে বিধ্বংসী বন্যা, তার পরেই আপনার ঘাটালে আসা কর্মসূত্রে, ঘাটাল কলেজের অধ্যাপনার জন্য। সেইভাবে বা সেই সময় আসার পর ধীরে ধীরে আপনি ঘাটালকে ভালোবেসে ঘাটালেই রয়ে গেলেন এবং ঘাটালের সাহিত্য চর্চাকে ভীষণভাবে আগিয়ে নিয়ে যাচ্ছেন এখনো, স্টিল নাও। এই বিষয়ে প্রথমটা শুরু করব যে ওই সময় যখন আপনি ঘাটালে এলেন তখন আপনার ঘাটাল সম্পর্কে অভিজ্ঞতাটা কি ছিল? আমি এই জিজ্ঞাসার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি প্রথমেই জ্যাকসন অডিও আলাপনকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। সঞ্চালক হিসেবে আমাদের সামনে আছে বিশিষ্ট বাচিক শিল্পী সুভাষিস রায়, তাকেও অভিনন্দন জানাই। আমার কর্মজীবন তথা অধ্যাপক জীবন নিয়ে যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসার প্রেক্ষিতে যেটা প্রথমেই বলতে হয় যে এই ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় আমার প্রথম কর্মক্ষেত্র নয়, তৃতীয় কর্মস্থল, এবং আরও বলা ভালো এটাই আমার শেষ কর্মস্থল। এখানেই আমি কর্মজীবন শেষ করেছি। প্রাথমিকভাবে আমি এই কর্মস্থলে 78-এর বন্যার পরবর্তী সময়ে যে যোগদান করি, সেই মুহূর্তে ঘাটালও বন্যায় বিধ্বস্ত ছিল, প্লাবিত ছিল, এই সংবাদ এবং সেই সংবাদের পুনরাবৃত্তি শুনতে শুনতেই আমার কলেজে কর্মক্ষেত্রে যোগদান। তখন আমি এর আগে যে দুটি জায়গায় দুটি মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেছি, প্রথম হচ্ছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ এবং পরবর্তী হাওড়া জেলার একটি কলেজে। স্বাভাবিকভাবেই ঘাটাল কলেজে কর্মক্ষেত্রে যোগ দিয়ে তেমনই একটি উল্লেখযোগ্য নয় এইরকম জনপদ বলি আপাতভাবে মনে হয়েছিল। বিশেষ করে কলকাতা থেকে এই ঘাটাল কলেজে আসার যে যাতায়াতের যে ব্যবস্থা, ট্রেনে পাঁশকুড়া এসে এবং পাঁশকুড়া থেকে ঘাটাল কলেজ পর্যন্ত পৌঁছানো বাসের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। স্বাভাবিকভাবেই তবু আমার এটা কর্মক্ষেত্র, এবং যেটা আমার মনে হয়েছিল যে ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের যে পড়াশোনার পঠন পাঠনে আগ্রহ, সেগুলি যেহেতু আমার আরও দুটি কলেজের অভিজ্ঞতা পূর্বে ছিল, তাই জন্য একেবারে আমি নিরুৎসাহ হইনি, বরং এখানকার ছাত্রছাত্রী, এখানকার পরিবেশ, এখানকার মানুষজন, তাদেরকে অনেক বেশি হৃদয়ে স্থান দিয়েছি, তাদেরকে আপন করে নেওয়ার চেষ্টা করেছি। না, সেটা বুঝতেই পারছি। যেভাবে আপনি এখন তো আপনি ঘাটালেরই মানুষ, তো আপনি এর আগে তাহলে দুটো আরো কলেজে করেছি, এটা আপনার তৃতীয়। তো সেইখানে করতে এসে কলেজে অধ্যাপনা করার পাশাপাশি আপনি সাহিত্য চর্চার, ঘাটালের সাহিত্য চর্চা এক মানে কি বলবো যে একটা আমূল পরিবর্তন নিয়ে এসেছেন বলে আমরা মনে করি, আমরা যারা আপনার সান্নিধ্যে এসেছি বা দেখেছি, বা বিশেষ করে ঘাটালে যারা এই মুহূর্তে সাহিত্য চর্চা করছেন, তারা নিশ্চয়ই এক বাক্যে স্বীকার করবেন। সেই ঘাটালে সাহিত্য চর্চার মধ্যে আপনি কিভাবে সংযুক্ত হলেন? এই বিষয়ে প্রথম আমার যেটা কথা, যে আমি এখানে আকস্মিকভাবে সাহিত্য চর্চায় যুক্ত হইনি। সাহিত্য চর্চা এর আগে যে দুটি কলেজে অধ্যাপনা করেছি সেখানেও সেই পরিবেশেও আমার সাহিত্য চর্চা ছিল, এবং তারও আগে বলা যেতে পারে যে 1967 সালে আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হই,
তারপর থেকেই সাহিত্য চর্চা এবং পত্রিকা সম্পাদনায় যুক্ত হই। সেই ভিতরে যে সাহিত্য চর্চার একটি আগ্রহ আমার ভিতর কাজ করত, আমি এসে সেটাই এখানে খোঁজ করার চেষ্টা করেছি এবং দেখেছি যে বিশেষ করে হাওড়া বা ওই 24 পরগনার তুলনায় এখানেই এই ঘাটাল জনপদের মধ্যে তখন সাহিত্য চর্চার খুব বেশি অগ্রগতি নেই। এখানে পুরানো সাহিত্য চর্চার অনেক ইতিহাস পেয়েছি, দৃষ্টান্ত পেয়েছি, কিন্তু সেই সময়কালে খুব হাতে গোনা কিছু মানুষ সাহিত্য চর্চা করতেন এবং সাহিত্য পত্রিকাও উল্লেখযোগ্য ছিল না। আমাদের কলেজে যোগদানের পরে আমরা দেখেছি এই ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের বিশিষ্ট শিক্ষক ডক্টর রামরঞ্জন রায় একটি অঙ্গীকার বলে সাহিত্য পত্রিকা প্রকাশ করেন, যার সম্পাদক মণ্ডলীতে আমিও প্রাথমিকভাবেই যুক্ত ছিলাম। আর একটি সাপ্তাহিক সংবাদপত্র এখানে প্রকাশিত হতো, সেই সাপ্তাহিক সাহিত্য পত্রিকা এবং সংবাদও, মূলত সংবাদ। আরও আগে বলে একটি সংবাদপত্র দীপক কর্মকার বলে সম্পাদনা করতেন। তা সেই সাহিত্য চর্চার যে বলা যেতে পারে খানিকটা লিমিটেশন ছিল এখানে, যে খুব বেশি সাহিত্য চর্চা নেই, অথচ মানুষের মধ্যে আমি দেখেছি সাহিত্যের জন্য একটা আবেগ এই ঘাটালের মানুষের আছে। সেইটা বেশি আমাকে খুব নাড়া দিত, যে কিভাবে এখানকার মানুষদের যারা এই সাহিত্যে যুক্ত হতে চায় তাদেরকে কিভাবে অনুপ্রাণিত করা যায়, এবং একই সঙ্গে সেই তাড়নাতেই নিজের থেকে একটি সাহিত্য পত্রিকা আমি প্রকাশ করি 1993-এ, যার নাম সৃজন, এবং এখনো এই প্রায় 34 বছর হতে চলল নিয়মিত ধারাবাহিকভাবে সেই পত্রিকা প্রকাশ পাচ্ছে। আর প্রসঙ্গত আরেকটা বলার, যে আমি যখন কর্মজীবনে আসি তখন এখানেই বললাম যে যারা সাহিত্য চর্চায় আগ্রহী তাদের সংখ্যা খুবই কম ছিল, কিন্তু আনন্দের বিষয় এখন সেই জায়গায় ঘাটাল মহকুমায় সাহিত্যের চর্চা পরিমাণগতভাবে এবং গুণগতভাবে অনেক বেশি এগিয়ে যাচ্ছে, এবং বলা যেতে পারে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের সাহিত্য চর্চার জায়গায় একটা তার নিজস্ব অবদানও রাখতে পেরেছে। সৃজন তো সেই অর্থে খুবই প্রশংসিত, এবং শুধু আমাদের জেলা বা পশ্চিমবঙ্গ ছাড়িয়েও জেলার বাইরেও বিভিন্ন রাজ্যে সৃজনের পাঠক পাঠিকা আছেন। ঘাটালে সেই মুহূর্তে আমার যেটা মনে হতো যে একটা ঝকঝকে পত্রিকা, লিটল ম্যাক হোক, কিন্তু একটা সুন্দর কাগজ, সুন্দর ছাপা, লেখা তো বটে, লেখার কোয়ালিটি, এবং সব থেকে বড় করে যে ওই অক্ষর বিন্যাস দেখে আমরা বলি কোন লেটারের পর কোনটা পড়লে সুন্দর মানায়, তখন এত কালারফুল হয়তো ছিল না, কিন্তু একটা বেশ ঝকঝকে গোছানো একটা পত্রিকা আমরা হাতে পেতাম, যেটা পাঠক হিসেবে আমাদের খুবই টানতো আর কি। তো এই এই ভাবনাটার দিকে যে আপনার শিল্প গুণ, সেইটা কিভাবে কাজ করেছে, কোথা থেকে এসেছে, যেটা আপনি একটু বললেন যে আপনার আগের যে দুটি কলেজ সেখানে সাহিত্য চর্চার সঙ্গে আপনি যুক্ত ছিলেন, তো ওইখান থেকে কি শুরু হলো না আরো আগে আপনি যখন স্টুডেন্ট সেই সময় থেকে, মানে বাল্যকাল থেকে এর সঙ্গে আপনি যুক্ত হয়েছেন? না, আমি সাহিত্য চর্চায় পারিবারিক ক্ষেত্র থেকে কোনো অনুপ্রেরণা পাইনি। আচ্ছা। আমি যেখানে পড়াশোনা করেছি যে কলেজে, সেখানে হুগলির রাজা পিয়ারীমোহন কলেজ, উত্তরপাড়া যেটা, সেই কলেজে পড়াশোনা করেছি। আর আমার অরিজিনাল জন্মগ্রহণ হুগলি জেলার ধনেখালি থানার একটি গ্রামে। আচ্ছা। তা আমি যে কলেজে পড়াশোনা করেছি সেখানে সাহিত্য চর্চার উল্লেখযোগ্য নিদর্শন ছিল। আমাদের মাস্টারমশাইরাও সাহিত্যের বিশেষ বিশেষ, কেউ সমালোচনা সাহিত্যে পণ্ডিত ছিলেন, কেউ গল্প উপন্যাস লিখতেন। ছাত্রদের মধ্যে নিয়মিত সাহিত্য চর্চার একটা বলা যেতে পারে যে প্রতিযোগিতা ছিল। আর আমার নিজের পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে, সেই সময় স্বাভাবিকভাবেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, সেখানে যে বিভিন্ন ধরনের যারা সাহিত্য চর্চা করে সেই সব ছেলেমেয়েরা, যারা আজকে বাংলা সাহিত্যের নানান জায়গায় প্রতিষ্ঠিত লেখক, সমালোচক, অধ্যাপক হয়েছে, তাদের
সাউথচর্চে যে পড়াশোনা করেছি, সেখানে এই কলকাতার সান্নিধ্যে থাকার ফলে এই যে পত্রিকা একটি লিটল ম্যাগাজিন কিভাবে সুন্দর করা যায়, তার ছাপা, তার বিন্যাস, তার পরিবেশন, এই ধারণাটা সেইগুলি দেখতে দেখতে নিজের মধ্যে তৈরি হয়েছে। আরেকটি বিষয় যেটা আমার মনে হয়েছে যে লিটল ম্যাগাজিন সাধারণত তরুণরাই করে এবং আবেগের সঙ্গে লিটল ম্যাগাজিন তৈরি করে, কিন্তু অনেক সময় যেটা লক্ষ্য করা যায় যে সেই আবেগ যখন স্তিমিত হয়ে যায় তখন সেই পত্রিকাও তার যে নিজস্ব গুণ, তার নিজস্ব যে সৌন্দর্য ধীরে ধীরে হারিয়ে ফেলে বা পত্রিকাও বন্ধ হয়ে যায়। কিন্তু লিটল ম্যাগাজিনের যেটা প্রধান বিষয় আমি মনে করি যে পাঠক লিটল ম্যাগাজিন দেখেই যে কিনবে, সংগ্রহ করবে, এই রকম ব্যাপার নয়। আমরা সবাই জানি যে বিনোদনের কাগজপত্র বা কোনো কমার্শিয়াল কাগজপত্রের প্রতি মানুষের একটা আলাদা প্রয়োজন থাকে, আকর্ষণ থাকে। কিন্তু লিটল ম্যাগাজিনকে এমন হতে হয় বা হওয়া দরকার আমি মনে করি যে তার নিজস্ব গুণেই পাঠককে যেন আকৃষ্ট করতে পারে। তার বাইরের যে পরিবেশন, যেখানে অক্ষর বিন্যাস, ভালো কাগজ, ভালো মুদ্রণ এবং ভালো কভার, লিটল ম্যাগাজিনের কভারটাও একটি সুরুচিপূর্ণ এবং সৌন্দর্যময় হওয়া দরকার। যে কোনো কভার দিয়ে লিটল ম্যাগাজিন করলে পাঠকের কাছে সেটা কখনোই আকর্ষণীয় হয় না। সর্বোপরি লেখা লেখা তো একটা পত্রিকার প্রাণ, কিন্তু সেখানে লেখার নির্বাচন যে গতানুগতিক লেখা নয়, তার মধ্যে একটু ব্যতিক্রমী লেখা প্রকাশ করলে তবেই পাঠকদের কাছে সেই লেখার প্রতি মনোযোগ থাকে। এই ভাবনাগুলি কিন্তু আমার ছাত্রাবস্থা থেকেই ভিতরে তৈরি হয় এবং যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি আরও বন্ধুদের সঙ্গেও আমরা একটি পত্রিকা করেছি। আজকে এবং মুশায়রা বলে একটি কলকাতায় বিখ্যাত পত্রিকা প্রকাশ পায়, হ্যাঁ, সেই তার যে সম্পাদক সে আমার সহপাঠী ছিল এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমরা একসঙ্গে একটি উন্মেষ বলে পত্রিকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করতাম। সেই সময়ের বড় বড় লেখকরা তাতেও লিখেছেন। স্বাভাবিকভাবে সেই অভিজ্ঞতাগুলো নিয়েই আমি এখন যখন এই কর্মক্ষেত্রে এসেছি ঘাটালে, পত্রিকা প্রকাশ করার মধ্যে সেগুলোকেই যথাসম্ভব অনুসরণ করার চেষ্টা করেছি। এটাই হচ্ছে ব্যাপার। এক্ষেত্রে কি আপনি কলেজে অধ্যাপনা করার সুবাদে নতুন নতুন ছেলে মেয়েদের পেয়েছেন যারা হয়তো পত্রিকা করতে আপনাকে সাহায্য বা লেখা, এটা কি, বা যেহেতু আপনি বাংলা সাহিত্যের অধ্যাপক, স্বভাবতই বাংলা সাহিত্য নিয়ে তো আপনি অনেক ছেলে মেয়ে আপনার হাতে এসেছে, প্রতি বছর তৈরি হয়েছে, তো সেটা কি আপনাকে অনেক সুবিধে দিয়েছে? অবশ্যই অবশ্যই। আমি যে বিষয়ে পড়াতাম এই কলেজে, সে বিষয়টা বলাই বাহুল্য যে বাংলা সাহিত্য পড়াতাম। তা এখানকার ছেলে মেয়েদের বাংলা পড়ার ব্যাপারে এই মুহূর্তে না হলেও আমরা যখন এসেছি সেই 1980 সময় বা আরো পরবর্তী 25-30 বছর পর্যন্ত প্রচন্ড আন্তরিকতা এবং আবেগ ছিল। কি জানি এমন হতে পারে এই যে ঘাটাল প্রাতঃস্মরণীয় মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান, তার একটা কি বলবো যে খুব নৈশব্দে তার অনুপ্রেরণা যেন এখানকার সাহিত্য চর্চা এবং সংস্কৃতির ক্ষেত্রে ওতপ্রোতভাবে মিশে আছে এবং ছাত্রছাত্রীদের মধ্যে সাহিত্যের জন্য সেই আগ্রহ আমি লক্ষ্য করেছি। যেহেতু আমি এর আগে দুটো মহাবিদ্যালয়ে পড়িয়েছি, সেখানে ছাত্রছাত্রীদের মধ্যে যত না সাহিত্যের জন্যে ব্যাকুলতা বা আগ্রহ, তার বেশি এখানে আমি সেটা অনুভব করেছি। এবং যে কারণেই আমাদের যে বিভাগ, বাংলা বিভাগ, সেখানে নিয়মিত আমরা পত্রিকা প্রকাশ, দেয়াল পত্রিকা, এমনকি ছাপা পত্রিকা বাংলা ডিপার্টমেন্ট থেকে প্রকাশ হয়েছে এবং তার দেখা দেখি অন্য ডিপার্টমেন্টও এই মহাবিদ্যালয়ে পত্রিকা প্রকাশে ছেলেমেয়েরা অন্য ডিপার্টমেন্টের উদ্যোগী হয়েছে। এই যে ছাত্রদের সঙ্গে ওতপ্রোতভাবে সাহিত্য নিয়ে একটা আমার যোগাযোগ, এটা আমি যখন নিজে সাহিত্য পত্রিকা প্রকাশ করেছি, তারা সেখানে অনেক সময় অংশ নিয়েছে, তারা লিখেছে, পত্রিকা প্রকাশের জন্য তারা পাশেও থেকেছে, আজও অনেকে আছে। এটা স্বাভাবিকভাবেই একটা সেতু তৈরি হয়ে গেছে ছাত্রছাত্রীদের সঙ্গে।
হুম। আমি আরেকটু পিছনে যেতে চাইছি স্যার। জীবনের প্রথম হুম, লিটল ম্যাক তৈরির ঘটনা, মানে যেটা আপনার নিশ্চয়ই স্মরণীয় হয়ে হ্যাঁ। আছে, সেই সম্পর্কে যদি দু চার কথা আমাদের বলেন। আমি যে লিটল ম্যাগাজিন যখন প্রথম প্রকাশ করি, সেই সময়টা বহু পূর্ববর্তী। আমরা প্রথম 1967 সালে আমাদের ধনিয়াখালী থেকে তখন একটি পত্রিকা লিপিকা নামে একটি আচ্ছা। সাহিত্য পত্রিকা আমরা প্রকাশ করেছিলাম। মূলত আমি যে কলেজে পড়াশোনা করেছি, উত্তরপাড়ার যে প্যারিমন কলেজে, সেই কলেজেরই একটি জুলজির ছাত্র আমাদের এলাকার, একসঙ্গে আমরা সেই পত্রিকা আহ, প্রকাশ করার উদ্যোগ নিই। স্বাভাবিকভাবেই লিটল ম্যাগাজিন তৈরি করা বা প্রকাশ করার যে তরুণদের মধ্যে আগ্রহ, সেই আগ্রহই আমাদের মধ্যে ছিল। এবং সেই আগ্রহে আমরা তখন একটি পত্রিকা প্রকাশ করতে হবে, ভালো ভালো লেখা, ভালো ভালো লেখকদের থেকে লেখা আনতে হবে, এইগুলি এত কাজ করেছি যে আমরা কোনো পূর্বাপর বিবেচনা ভাবনা না করে হুম। বড় বড় লেখকদের বাড়িতে নিজেরাই চলে গেছি। আমার মনে আছে আজকে, যেটা খুব আহ, আমার এই সাহিত্য জীবনে খুব গৌরবের সঙ্গে স্মরণ করি, যে ওই প্রথম পত্রিকা করতে গিয়ে আমি বিখ্যাত লেখক বাংলা সাহিত্যের 2-3 বার গেছি লেখা সংগ্রহ করতে। আচ্ছা। তিনি কিন্তু নিরাশ করেননি। বাহ। তিনি লেখা আমাদের হুম। আগ্রহ দেখে আমাদের পত্রিকায় লেখা দিয়েছেন, ছাপা হয়েছে। এমনকি পরবর্তীকালে সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছে, শক্তি চট্টোপাধ্যায়ের কাছেও আমরা লেখা সংগ্রহ করতে গেছি। তারাও সেই সব মানে আমাদের, জীবনের প্রথম পত্রিকা করতে গিয়ে হ্যাঁ, এইসব মানুষদের এইসব সান্নিধ্য মানুষদের পাচ্ছেন, এটা একটা দারুণ ব্যাপার। সান্নিধ্যে একদম। আমরা উম, মানে সাহস দেখিয়েছেন যে যাবো, হ্যাঁ, পাবো। যাব। এই যে আমরা ব্যাপারটা। তখন ভাবিনি বা হ্যাঁ। এটা মনে করিনি যে এরা এত বড় মানুষ, লেখক, যে আমাদের ফিরিয়ে দেবেন, হুম। এই ভাবনা আমাদের মধ্যে ছিল না। থাকেনি। যে আমরা গেছি নিশ্চয়ই দেবেন। হুম। এবং এর সঙ্গেও আরো বলতে হয় যে এই যে লিটল ম্যাগাজিন আমরা যে প্রকাশ করতাম, হুম। তখন আমাদের কেউ বলেনি যে এই পত্রিকা বহু মানুষের কাছে কি করে পৌঁছানো যাবে। আজকের মতো প্রযুক্তির ব্যাপার তখন ছিল না। হুম। আমরা 4-5 বন্ধু মিলে পত্রিকা ছাপিয়ে যেন বিরাট কিছু করেছি এইরকম একটা আকাঙ্ক্ষা নিয়ে শান্তিনিকেতনে পৌষ মেলাতেও পত্রিকা বিক্রি করতে গেছি। আচ্ছা। কার্যত সেখানে হয়তো পত্রিকা খুব বিক্রি হয়নি, কিন্তু আমরা মনে করেছি যে আমাদের একটা বিরাট কাজ হয়েছে হুম। এবং শান্তিনিকেতনে বহু মেলায় লোকজন আসবে, তাদের কাছে আমাদের পত্রিকা তুলে মানে ধরবো। তখনকার দিনে মেলায় গিয়ে পত্রিকা বিক্রি হ্যাঁ, করবার হ্যাঁ, হ্যাঁ, ভাবনা, হ্যাঁ, এটাও তো একটা হ্যাঁ, অভূতপূর্ব। এটা কিন্তু আমাদের কেউ শিখিয়ে দেয়নি। আমরা হুম। নিজেরাই ভেবেছি যে যদি মেলায় যাওয়া যায়, 4-5 জন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মেলাতে বহু মানুষের কাছে নিশ্চয়ই কিছু আমাদের পত্রিকা তুলে দিতে পারবো। এগুলো একবারে শৈশব থেকেই তৈরি হয়েছে। হুম। কিন্তু এই যে খুব পাশ থেকে কেউ বলে দিচ্ছে বা প্রেরণা দিচ্ছে সেরকম আচ্ছা, ওই সময় ব্যাপার। স্যার পত্রিকা করতে গেলে একটা খরচ তো আছে, সেটা হ্যাঁ, কিভাবে আসতো আপনাদের? খরচ সাধারণত আমরা প্রত্যেকেই যারা পত্রিকা তখন করতে চেয়েছি খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা। আমরা খুব হুম। কষ্ট করেই পড়াশোনা করেছি, টিউশনি করে পড়াশোনা করেছি। তা সেই জায়গা থেকেই আমরা আমাদের ওই আ সেই ছাত্র পড়ানোর পয়সা থেকেই পত্রিকা করতে গেছি। হুম। কিছু কিছু বিজ্ঞাপন সংগ্রহ করেছি। আ সেই বিজ্ঞাপন সংগ্রহের বিচিত্র সব অভিজ্ঞতা। অভিজ্ঞতা আছে। হ্যাঁ, বহু মানুষের কাছ থেকে বহু রকমের ফিডব্যাক আমরা তখন পেয়েছি বিজ্ঞাপনের। হুম। কেউ সাদরে আ বিজ্ঞাপন দিয়েছে, হুম। কেউ বিজ্ঞাপন না দিয়ে কিছু অর্থ সাহায্য করেছে, কেউ কিছু উপদেশ দিয়েছে, কোনো কিছু না দিয়েই উপদেশ সম্বল করেই আমরা ফিরেছি। এইভাবেই পত্রিকা হয়েছে। তবে সেই পত্রিকা কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। হয়নি। এখন পরবর্তীকালে আমি যে নিজে যখন পত্রিকা করি হুম। আমার কর্মজীবনে, যেন ওই সময় যে পত্রিকাগুলো আমি অর্থের কারণে দিতে পারিনি, আহ, আমার ভিতরে ভিতরে একটা কষ্ট পরিকল্পনাই ছিল, ছিল বা। কষ্টই হুম। ছিল, হুম। যে আমি যখন নিজে পত্রিকা করব, অন্তত আমি কর্মজীবনে যখন আমি নিজে উপার্জন করব, হুম। তার একটা অংশ দিয়ে আমি রেগুলার অন্তত পত্রিকাটা করব। হুম, এটা আমি শুনেছিলাম। মানে হ্যাঁ, আপনি হ্যাঁ, হ্যাঁ। আপনি যখন আমাদের পত্রিকা এমনি এমনি দিতেন, আমরা নিতাম। আবারও একটা সময় খুব মনে হতো, আমার খুব মনে পড়ে 2000 বোধহয় 4-5 সাল নাগাদ একটা অনুষ্ঠান আমি এসেছিলাম ঘাটালে। হুম, সম্ভবত
কৃষ্ণা বসু এসেছিলেন একটা হ্যাঁ। সেমিনারিতে, হ্যাঁ, কিভাবে কবিতা লিখতে হবে, কবিতার ওয়ার্কশপ ছিল। কর্মশালায়। তো সেই সময় আপনাকে আমি প্রশ্ন করেছিলাম, আপনি বলেছিলেন যে ওইটাই, যে আমি আমার বেতন থেকে একটা টাকা তুলে রাখি আগে, মানে সংসারে খরচ করার আগে আমি প্রত্যেকের জন্য একটা টাকা না, তুলে রাখি। এটার খুবই আমার পরিকল্পনাই ছিল যে আমি এই সাহিত্য ছাড়া আমার কোনো অন্য রকমের নেশা নেই। ঠিক। হ্যাঁ, আমি আমার পরিবারের লোকজনদের বুঝিয়েছিলাম যে আমি যে উপার্জন করি আমি দেখেছি, এবং আমি যে পেশায় কাজ করি হুম, এখানে অনেকেই আম, অধ্যাপনাও করেন, তাদের একটা নেশা আছে, হুম, কেউ হয়তো দামি দামি ধূমপান করেন, এইসব করেন। আমি পরিবারের মানুষদের বুঝিয়েছি যে তার জন্যে তো তার একটা ব্যয় আছে, আমি তো কিছুই করি না। হুম, তা আমার এই সাহিত্য চর্চার জন্য বা পত্রিকার জন্য আমি একটা টাকা আমি ব্যয় করব। সেটা সবাই সম্মত হয়েছে, হুম, আমাকে সেই স্বাধীনতা দিয়েছে, এবং যার ফলে এখনো পর্যন্ত আমি এই অবসর জীবনেও আমি সেই ভাবনা থেকেই এখনো কিন্তু নিয়মিত পত্রিকা প্রকাশ করি। তবে হুম, এটা খুব আনন্দের কথা যে এই এত বছর পত্রিকা প্রকাশ করার সূত্রে বহু মানুষ জেনে গেছেন যে হ্যাঁ, এটা ভালো কাগজ, এই হুম, কাগজ সংগ্রহ করলে আমাদের কাজে লাগবে যারা অনুসন্ধানী বা উৎসুক। ফলে তারা অনেকেই সংগ্রহ করেন, কেনেন অর্থ দিয়ে। হুম, আমরা যে সমস্ত বিশেষ বিশেষ সংখ্যা করেছি সৃজনের, সেগুলো একাধিক সংস্করণ করতে হয়েছে মানুষের চাহিদার উপর। হুম, তারপর এই যে বিভিন্ন লিটল ম্যাগাজিন মেলা হয়, সরকারিভাবে তো হয়, অন্যান্য জেলাতেও হয়, হুম, সেখানেও আমাদের পত্রিকা বিক্রি হয়। এবং আমার এই যে কর্মজীবন বা এখন যেখানে অবস্থান করছে এই ঘাটালে, হুম। ঘাটালের মানুষজনের প্রতিও আমার একটা আন্তরিক কি বলবো শ্রদ্ধা, যে তারাও কিন্তু এই দীর্ঘদিন পত্রিকা প্রকাশনার পাশে আসলে। সহযোগিতা হুম, করেছেন বা আছেন। অনেক মানুষই, সবাই না হলেও হুম, অনেক মানুষই আছেন, যার ফলে আমরা খুব বড় করে সারল সংখ্যা প্রকাশ করতে পারি, মাঝে মাঝে বিশেষ সংখ্যা প্রকাশ করতে পারি। শুধু তো পত্রিকা প্রকাশ নয়, তার সঙ্গে নানাবিধ সাহিত্যের কর্মকাণ্ড অনুষ্ঠান। হুম, এই যে তুমি বললে যে কবিতার কর্মশালা, হুম, এটা কিন্তু এখানকার তরুণ কবিদের নিয়েই কর্মশালা করা হয়েছিল, যাতে তারা কবিতা সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা নির্দেশ পায়, বড় কবিরা তাদেরকে কিছু গাইড করতে পারে। হুম, আমাদের পত্রিকা প্রকাশ মানে শুধু পত্রিকা মুদ্রিত আকারে প্রকাশিত হয় তা নয়, এই পত্রিকার সঙ্গে সম্পর্কিত নানা মানুষকে আরো বেশি কি বলবো উজ্জীবিত করা, তাদের প্রশিক্ষিত করার নানা রকম কর্মসূচি আমরা আহ, করেন, গ্রহণ হ্যাঁ, করেন। হুম, রূপায়ণ করি। হুম, যেমন ১ বছর আগেই আমরা করলাম যে আহ, পত্রিকার একটি রবীন্দ্র সংখ্যা প্রকাশিত হলো, হুম, রবীন্দ্র গানের উপর সংখ্যাটি প্রকাশিত হয়েছে। আমরা ঠিক করলাম যে রবীন্দ্রনাথের গানের উপর যখন সংখ্যা প্রকাশিত হচ্ছে, তখন এই ঘাটাল শহরে যারা প্রমিসিং সঙ্গীত শিল্পী রবীন্দ্রসঙ্গীত, হুম, তাদের ৮ জনকে নিয়ে সেই দিনই আমরা একটা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান করলাম। তারা ৩টি করে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করলেন, আচ্ছা, এবং সেই দিনই আমরা এই রবীন্দ্রসঙ্গীতের উপর সংখ্যাটি প্রকাশ প্রকাশ করলাম। করলেন। তারা দেখলো, পত্রিকাও দেখলো, সংগ্রহ করলো, এবং গানও তারা করলো, আমরাও শুনলাম, এবং যে সংখ্যাটি রবীন্দ্রসঙ্গীতের নানাবিধ বিষয় নিয়ে প্রকাশিত হয়েছে। এইরকম আরো যে হ্যাঁ, বিভিন্ন বিষয় নিয়ে আপনারা হ্যাঁ, করেছেন, মানে পত্রিকার বাইরেও, হ্যাঁ, সেইগুলো যদি একটু বলেন। হ্যাঁ, পত্রিকার বাইরে আহ, তো আছেই। যেমন পত্রিকায় যেটা আমরা প্রথমেই যে ১৯৯৩ পত্রিকা যখন প্রকাশ করি, হুম, তখন এখানে মহিলা লেখক বা কবি ঘাটালে খুব ছিলই না, হুম, যেটা এখন অনেক দেখা যায়। অনেক মহিলারাই কবিতা লিখছেন, হুম, ফেসবুকে লিখছেন, হোয়াটসঅ্যাপে লিখছেন, এবং হার্ড কপিতে লিখছেন। এই সংখ্যা তখন ছিল না। আচ্ছা, তা আমাদের ঘাটাল মহকুমাতে মেয়েরা যে এত লেখালেখি করছে, হুম, তাদের নিয়েই আমরা একটা সংখ্যা করলাম, আহ, যে পত্রিকা সংখ্যাটির নাম হয়েছে আহ, ১০ কন্যার কাব্য বলে নাম দিয়ে। হুম, এবং আমরা এখানকার মহকুমার নির্বাচন করে ৮ জন কবিকে নিয়ে একটা ওয়ার্কশপও করলাম, হুম, এবং ওই পত্রিকা মেয়েদের, সেখানে শুধু মেয়েদের কবিতাই আছে, হুম, এবং ওয়ার্কশপে মেয়েরাই তাদের কবিতা কিভাবে লেখা হয়, সুবিধে অসুবিধে নানাবিধ
হুম, আলোচনা তারা করেছে। তা শুধুই ওই পত্রিকা যে কয়েক পৃষ্ঠা ছাপা তা না করে তার সঙ্গে পত্রিকার সঙ্গেই যারা যুক্ত লেখক হিসেবে হুম, তাদেরকে নানানভাবে ছেলেদের তো নানান প্রশিক্ষিত করার জন্য ভাবনা চিন্তা করা হয়, মেয়েদের নিয়েও সেটা আমরা করলাম, হুম। এই আর কি। এইরকম বিশেষ বিশেষ সংখ্যাগুলোর নাম যদি বলেন, হ্যাঁ, যেমন আমি জানি বিদ্যাসাগরকে নিয়ে একটা সংখ্যা হয়েছিল, সেটা বোধহয় একাধিকবার আপনাকে এ করতে হয়েছে, হ্যাঁ, ছাপতে হয়েছে। আমরা বিদ্যাসাগরকে নিয়ে যে সংখ্যা করেছি হুম, সেই সংখ্যা খুব আহ, বলা যেতে পারে মানুষের কাছে গ্রহণীয় হয়েছে, হুম, এবং ফলে সেই বিদ্যাসাগর সংখ্যা 5 বার 6 বার করে সংস্করণ করতে হয়েছে, হুম, এবং বিশিষ্ট মানুষেরা সেই বিদ্যাসাগর সংখ্যা গ্রহণ করেছেন। তারপর বর্ণ পরিচয়ের যে শতবর্ষ হয়েছে, 150 বছর হয়েছে, সেই সমস্ত সময়ে বর্ণ পরিচয় নিয়েও আমরা আলাদা বই করেছি। যেমন পত্রিকা প্রকাশনা থেকেই কালে কালোত্তরে বর্ণ পরিচয় বলে একটি বই হুম, আমরা প্রকাশ করেছি, এবং সে বই আমাদের কলেজে একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হুম। আমাদের লোকসভার স্পিকার মাননীয় সোমনাথ সোমনাথ বাবু, চট্টোপাধ্যায়। হ্যাঁ, তার হাতে সে বই আমরা তুলে দিতে পেরেছিলাম। হুম, অর্থাৎ সমসাময়িক বিষয় সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে যেগুলি গুরুত্বপূর্ণ, সেই রকম আমরা বহু বিশেষ সংখ্যা সেই বিষয়গুলি ভিত্তি করে প্রকাশ করেছি, এবং খুব মানুষের কাছে সেগুলো গ্রহণীয় হয়েছে। যেমন প্রেমেন্দ্র মিত্র নিয়ে একটি আমরা বিশেষ সংখ্যা করেছি, যেমন অন্নদা শঙ্কর রায় তাকে নিয়ে বিশেষ সংখ্যা করা হয়েছে, হুম। যেমন শামসুর রহমান সব তাকে নিয়ে করা হয়েছে, যেমন বেগম রোকেয়া তাকে নিয়ে বিশেষ সংখ্যা করা হয়েছে, যেমন অনিল ঘড়াই আমাদের জেলার বিশিষ্ট কথা সাহিত্যিক ছিলেন, তার প্রয়াণের পরে তাকে নিয়ে বিশেষ সংখ্যা করা হয়েছে। যেমন এই মুহূর্তে তিনি জীবিত আছেন বিশেষ একজন লেখক মেদিনীপুর জেলার, অবশ্য এখন মেদিনীপুর জেলা ভাগ হয়ে যাওয়ায় তিনি ঝাড়গ্রামের ইয়েতে পড়ে যান, হুম, সীমানায়। আহ, নলিনী বেরা, নলিনী বেলা, নলিনী বেরা তাকে নিয়েও আমরা বিশেষ সংখ্যা করেছি। হুম। এমনকি জীবনানন্দ দাশকে হ্যাঁ, নিয়েও ছিল জীবনানন্দ দাশের 125। 125 এখন করা হলো, হুম, কিন্তু 25 বছর আগে জীবনানন্দের যে শতবর্ষ শতবর্ষ। হয়েছে তখনও সংখ্যা করা হয়েছে। এবং মেদিনীপুরে যারা কবিতা লেখেন, মেদিনীপুরের কবিদের নিয়েও হুম, সংখ্যা করা হয়েছে। কবিদের নিয়ে মানে শুধু কবিদের কবিতা নয়, হুম, কবিদের উপর আলোচনা, নির্বাচিত 25 জন কবি হুম, তাদের কবিতা এবং তার উপর আলোচনা নিয়ে সেই সংখ্যাও করা হয়েছে, যাতে মানুষের কাছে সেটা পৌঁছতে পারে। এবং লেটেস্ট যেটা করা হলো যে ঘাটাল মহকুমার যারা কবিরা কবিতা লেখেন, বেশ কয়েকজন কবি তাতে অংশ নেননি, নাহলে প্রায় 100 মতো কবি অংশ নিয়েছেন। তাদের নিয়ে নক্ষত্রের আকাশ বলে একটি আচ্ছা, সংকলন করা হয়েছে, সেটিও ঘাটাল মহকুমার কবিদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রকাশের স্মারক হিসেবে রয়েছে। আমরা সাধারণভাবে আমাদের যে পত্রিকার প্রকাশনা, যে বছরে 4টি সংখ্যা প্রকাশ পাবে, কিন্তু সেই 4টি সংখ্যা বাদ দিয়ে বিশেষ সংখ্যা এত প্রকাশ পেয়েছে বা করা হয়েছে, যেগুলি মানুষ খুব সংগ্রহ করে এবং হুম, সেগুলি বিক্রি হয় সেগুলি মানুষের কাছে, মানে কি বলবো, যে মানুষের কাছে নিয়ে যে বিক্রি করতে হয় না, মানুষ খোঁজ করেই সেগুলো সংগ্রহ সংগ্রহ করে। করেন। যেমন আমাদের সামনে একটি পরিকল্পনা রয়েছে আগামী এপ্রিল মাসে। হুম, আপনারা সবাই জানেন যে এই ঘাটালের ভূমিপুত্র বিশিষ্ট লেখক ছিলেন গুণময় মান্না। হ্যাঁ, তিনি সরকারের বঙ্কিম পুরস্কারও পেয়েছেন, কিন্তু দুঃখের বিষয় আজকের প্রজন্ম এবং ঘাটালের অনেক মানুষই চেনে নিনি তাকে, হ্যাঁ। তাকে সেইভাবে চেনেন না, তার সাহিত্যের সঙ্গে সেই রকম পরিচিত নয়। হুম, সেখানে একটা কারণ ছিল, তিনি তার কর্মস্থল ছিল বহরমপুরে, কিন্তু কর্মস্থল থাকলেও তার সাহিত্যের তো ওরকম কোনো কি বলবো সংরক্ষণ ছিল না। হুম, সাহিত্য অর্থাৎ তার গল্প উপন্যাস, যে বিখ্যাত গল্প উপন্যাসগুলি হুম, যেগুলি ঘাটাল ভিত্তি করে লেখা, ঘাটালের জনজীবন, ঘাটালের কৃষি আন্দোলন, কৃষি জীবন, হুম, এখানকার মুঠে সম্প্রদায় এবং ঘাটালের যে সংস্কৃতি তা নিয়ে তার যে গল্প উপন্যাসগুলি লেখা, সেই মানুষটির শতবর্ষ অতিক্রান্ত হলো 2025-এ।
তাকে নিয়ে আমাদের এই আগামী এপ্রিলে একটি অনুষ্ঠানও হবে এবং তাকে নিয়েও একটি বিশেষ সংখ্যা সৃজনের প্রকাশিত প্রকাশ পাবে। হবে। অর্থাৎ আমরা সবসময়ই চেয়েছি হুম, যে সময়ের একটা যে নির্দেশ, সেই সময়কে ধরে বিশেষ সংখ্যার পরিকল্পনা করতে এবং সাধারণভাবে গল্প, উপন্যাস, কবিতা সে তো পত্রিকায় প্রকাশ পায়। এছাড়াও মেদিনীপুরে লোক সংস্কৃতির একটি সংখ্যা হ্যাঁ, হয়েছিল। মেদিনীপুরের লোক সংস্কৃতি এই সংখ্যাটিও আমাদের বিশেষ সংখ্যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। হুম, যে মেদিনীপুরে যেমন স্বাধীনতা আন্দোলনে মেদিনীপুরের গৌরব এবং তার ইতিহাস স্মরণীয়, ঠিক তেমনি এখানকার সংস্কৃতির মধ্যে যেহেতু এখানে জনজাতি ও লোকায়ত সম্প্রদায়ের মানুষ অনেক বেশি আছে, সে কারণেই এখানকার লোক সংস্কৃতিও খুব সমৃদ্ধ। আমরা ভেবে আহ, মেদিনীপুরের লোক সংস্কৃতি সাধারণের কাছে তুলে ধরার জন্য প্রথমে আমরা একটি পত্রিকার আকারেই বিশেষ সংখ্যার আকারে প্রকাশ করি, কিন্তু তার চাহিদা এত আহ, বাড়ে যে পরবর্তীকালে তার সংস্করণ করা হয় এবং গ্রন্থাকারে সেটি করা হয়। আমাদের আশপাশের যারা লোক সংস্কৃতির গবেষক হুম, তারা নিজেরা বিভিন্ন বিষয়ে ক্ষেত্র সমীক্ষা করে লোক সংস্কৃতির বিষয়গুলি সেই সংকলনে বা সেই সংখ্যায় তারা দিয়ে সহযোগিতা করেছেন এবং সম্প্রতি কিছুদিনের মধ্যেই সেই মেদিনীপুরের লোক সংস্কৃতি গ্রন্থটি পরিমার্জিত আকারে অনেক বড় কলেবরে কলকাতার বিশিষ্ট একটি প্রকাশনা থেকে প্রকাশ পাবে। আশা করছি বৈশাখেই সেটি প্রকাশ পাবে। এটা তো বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে বোধহয় যারা বাংলা হ্যাঁ, সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন তাদের হ্যাঁ, খুব মানে প্রয়োজনীয় বই হিসেবে হ্যাঁ, ঠিকই। ধরা পড়েছে তাদের কাছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তার পাঠ্যক্রমের মধ্যে লোক সংস্কৃতিকে একটি বিশেষ গুরুত্ব দিয়ে স্থান দিয়েছিলেন। হুম, মাঝখানে কিছুদিন হলো লোক সংস্কৃতির বিষয়টা আহ, দূরে সরে গেছিল, আবার সম্প্রতি তার গুরুত্ব পেয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। হুম, সেই সূত্রে আমাদের এই যে গ্রন্থটি মেদিনীপুরের লোক সংস্কৃতি, আমাদের জেলার প্রায় বেশিরভাগ লাইব্রেরিতে, গ্রামীণ লাইব্রেরিতে পর্যন্ত এই গ্রন্থটি পৌঁছেছে প্রয়োজনে। আর কলেজগুলিতেও মেদিনীপুরের লোক সংস্কৃতি গ্রন্থটি পৌঁছে গেছে বা বিশ্ববিদ্যালয়ে। আর যারা তো পঠন পাঠনে যুক্ত ছাত্রছাত্রী তাদের প্রয়োজনীয় গ্রন্থ হিসেবেও হুম, আহ, আমরা যে প্রকাশ করেছিলাম গ্রন্থটি মূল্য পেয়েছে বা তারা সংগ্রহ করেছে। আজকে লোক সংস্কৃতি চর্চায় আরো নতুন নতুন মানুষ আসছেন, গবেষকরা আসছেন, নতুন নতুন দৃষ্টিভঙ্গিতে লোক সংস্কৃতির পরিচর্যাও হচ্ছে, চর্চাও হচ্ছে। কিন্তু আমরা যে কাজটা করেছি সেটা এখনো গুরুত্ব হারায়নি, রীতিমতো মানুষের কাছে তার আবেদন আছে। সংকোচের সঙ্গেই বলে রাখি, যারা সৃজনে একবারে লিখতে লিখতে বড় হয়েছে, বড় হওয়ার অর্থ তারা নিজেরা পরিণত হয়েছে এবং তারা বিশিষ্ট লেখক হিসেবেও স্বীকৃতি পেয়েছে। কলকাতা মহানগরের পত্র পত্রিকায় তারা লিখেছেন এবং এখনো লিখছেন। এইসব যারা মানুষ, স্বাভাবিকভাবেই তাদের নাম আমাদের বলতেই হয়। হুম, কিন্তু তারা যদি মনে করেন যে না, আমরা সৃজনে লিখে হইনি, আমরা নিজে নিজে আমাদের নিজেদের যে প্রতিভা বা নিজেদের যে শক্তি তাই লিখেই হয়েছি, তাই জন্যই একটু বলতে সংকোচ হয়। না হলে আমি কিছু মানুষের কথা বলতেই পারি যে যারা উম, আমাদের পত্রিকায় লিখে পরবর্তীকালে এখনো হুম, কবি হিসেবে, প্রাবন্ধিক হিসেবে তারা নাম করেছে, লিখেছে, লিখে যাচ্ছেন এখনো পর্যন্ত। আমাদের এই ঘাটাল শহরেই আছেন, তিনি নিজে স্বীকারও করেছেন বিভিন্ন লেখায়, যেমন গল্পকার পাপিয়া ভট্টাচার্য। হুম, আমরা জানি যে তিনি কলকাতার বড় কাগজে এখন লেখেন, কিন্তু আমরাই আমাদের পত্রিকায় তাকে প্রথম ডেকে লেখা শুরু করেছি। রোহিণীনাথ মঙ্গল, তিনি আমাদের নিয়মিত প্রাবন্ধিক ছিলেন হুম, এবং তার লোক সংস্কৃতি ও ইতিহাস নিয়ে তিনি আমাদের রেগুলার পত্রিকায় লিখেছেন। আরেকজনের নাম উল্লেখ করতে পারি, উমাশঙ্কর নিয়োগী, যিনি মেদিনীপুরের ইতিহাস, বিশেষ করে দাসপুরের ইতিহাস, হুম, তার ভাষা, তার সংস্কৃতি চর্চা নিয়মিত করে যাচ্ছেন। তিনিও কিন্তু সৃজনে লিখতে লিখতেই তার লেখার জায়গা খুঁজে পেয়েছেন। হুম, আহ,
কবিরা তো অসংখ্য আছেন। হুম, আমাদের শুধু ঘাটাল নয়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম কি বলে ঝাড়গ্রাম, হুম, বিভিন্ন অঞ্চলের কবিরা তার মধ্যে এরকমই প্রতিষ্ঠা পেয়েছেন। প্রসঙ্গত একটা কথা আমরা বলতেই পারি যে এই সৃজন প্রকাশিত যেমন হয়েছে, তেমনই ২-৩ বছর ব্যবধানে ব্যবধানে যে সমস্ত লেখকরা খানিকটা প্রতিশ্রুতি সম্পন্ন এবং ভালো লিখছেন, তাদেরকে সম্মানিতও করেছে। হ্যাঁ, সে হুম, গল্পকার, লেখক মানে কবি, হুম, প্রাবন্ধিক, সেই সংখ্যাটা কম নয় কিন্তু। অবিভক্ত মেদিনীপুর জেলা এবং মেদিনীপুর জেলার বাইরেও হুম, আহ, কলকাতা শহর থেকে আরম্ভ করে আহ, সেই রকম লেখকের তালিকায় সংখ্যাটা প্রায় ১০০-র অধিক। তাদেরকে আমরা সম্মানিত করেছি এবং খুব আনন্দ লাগে হুম, যে সেই সমস্ত লেখকরা আজকে তারা অনেকেই প্রতিষ্ঠিত, আজকেও তারা লিখে যাচ্ছে। মানে আমরা যে তাদেরকে সম্মানিত করেছি, যে তাদেরকে যে নির্বাচন করাটা ভুল হয়নি, একদম সেটা তারা প্রমাণ প্রমাণ করেছে। করেছেন। এবং সেটা আমাদের খুবই ভালো লাগে যে হুম, আমরা তাদের যে সম্মান দিয়েছি, তারা এখনো সেইভাবে লিখে যাচ্ছে। আমাদের এখানে আছেন আহ, পত্রিকার মধ্যেই যুক্ত, কিন্তু খুব ভালো লেখেন। কিন্তু আমাদের নিয়মে যে যারা আমাদের পত্রিকার সঙ্গে যুক্ত, তাদেরকে আমরা কখনো সম্মানিত করতে চাই পারবো না। না। আচ্ছা, তাই ঠিক। ফলে তারা অন্য জায়গায় সম্মানিত হচ্ছে, হুম। কিন্তু আমাদের মধ্যেই তারা থাকেন সহযোগী হিসেবে। এটা খুব আমাদের কাছে ভালো লাগারই বিষয়। তো এইভাবে তো আপনি মানে যারা সাহিত্যের সঙ্গে যুক্ত সৃজন তাদেরকে এইভাবে সম্মানিত হ্যাঁ, করেছেন হ্যাঁ, বিভিন্ন সময়। এছাড়াও সাহিত্যের বাইরের জগতের হ্যাঁ, মানুষজনকেও তো সৃজন সম্মান সৃজন জানিয়েছে। সম্মান জানিয়েছে, যারা সংস্কৃতি চর্চা করেছে, যারা হুম, অন্য কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। হুম, এখন এই পত্রিকার সঙ্গে সঙ্গে, পত্রিকার এই কাজ করার সূত্র ধরে বহু মানুষের আলাপ, যেটা একটু আগে উল্লেখ করলে, বহু মানুষের সঙ্গে যোগাযোগ পরিচয়, তারা হুম, লিখছেন, বাইরের লেখকরা। আমরা যখন বাইরে ওই পত্রিকার মেলায় অংশ নিয়েছি, ধরা যাক কুচবিহারে, আমরা কুচবিহার বইমেলায় গেছি, আমাদের পত্রিকার অংশ নিয়েছে সেখানে। কুচবিহারের লেখকরা, বিশিষ্ট লেখকরা, হুম, তারা আমাদের পত্রিকার দেখেছে, জেনেছে, লিখেছে। ওখানকার বিখ্যাত একজন লেখক রণজিৎ দেব বলে, ঐতিহাসিক, তিনিও আমাদের পত্রিকায় লিখেছেন। এখন ঘটনা হচ্ছে যে আমাদের পত্রিকায় যারা লেখেন, তাদের পরিচয় আলাদা করে দেয়া থাকে না। হুম, স্বাভাবিকভাবেই হঠাৎ পাঠক এ কোথাকার লেখক বুঝে উঠতে পারবে না, কিন্তু লিখতে লিখতে যারা সাহিত্য চর্চা করেন, তাদের নাম দেখতে দেখতে বুঝে ওঠেন যে ইনি এই কলকাতার লেখক, ইনি হুম, মেদিনীপুরের লেখক। স্বাভাবিকভাবেই, যেমন একজন বিশিষ্ট মানুষ, আপনারা অনেকেই জানেন, আহ, সুদীন চট্টোপাধ্যায়, অধ্যাপক সুদীন চট্টোপাধ্যায়, হুম, তিনি দীর্ঘদিন আমাদের পত্রিকায় গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখেছেন, অনেক সংখ্যায়, অনেক সংখ্যায়, হুম, আমাদের পত্রিকাকে সমৃদ্ধ করার লক্ষ্যে। তা সেই ধারাটা কিন্তু এখনো বজায় আছে। হুম, বিশিষ্ট প্রাবন্ধিক, বিশিষ্ট কবি, বিশিষ্ট লেখকরা, তারাও নিজেরা স্বেচ্ছায় আমাদের পত্রিকায় লিখতে চায়, হুম, এবং সেই তাদের আগ্রহ এবং নতুনদের আগ্রহ, হুম। সেই দুয়ের সম্মিলিত ফল হলো আমাদের যে শারদ সংখ্যা বেরোয়, সেই শারদ সংখ্যাটি আপাত দৃষ্টিতে অনেক বড় হয়ে যায়। ৮০০-৯০০ পৃষ্ঠার। হুম, হ্যাঁ, বেশ বড় বড় হ্যাঁ, মানে লোভনীয় এক কথায় হ্যাঁ, দেখলে। লোভনীয়, কিন্তু অনেক লেখা তার খরচ তো মধ্যে, হ্যাঁ, লেখা খরচ খরচও আছে সবকিছু। এই ব্যাপারটা। হুম। সেটা সকলের সহযোগিতার ফলেই হয় আর কি। হুম। না এই সহযোগিতার ক্ষেত্রে এরকম কোনো চমকপ্রদ ঘটনা আছে? আপনার জীবনে নিশ্চয়ই আছে। হ্যাঁ, যদি ২-১ টা বলেন। হ্যাঁ, চমকপ্রদ ঘটনা মানেই, আগে রেগুলার যে ডেইলি নিউজ পেপার, এই নিউজ পেপারে পত্রিকা বেরোলেই তার একটা বড় করে সমালোচনা হতো। হুম, এখন এই রীতিটি প্রায় উঠেই গেছে। মানে ডেইলি কলকাতার যে সংবাদপত্রগুলো, হুম, তারা ওই ডেইলি পেপারে প্রত্যেক পত্রিকার যে রিভিউ করা, হুম, সেই ব্যাপারটা আগে খুব সব কাগজের মধ্যেই ছিল। কিন্তু এখন কোনো কাগজ একটু ২-৪ কথা উল্লেখ করে মাত্র। হুম, যাই হোক, সেই সূত্রে পত্রিকার নাম এবং তার লেখা, তার পরিচয় জেনে হুম, বেশ কিছু আমাদের অচেনা লেখক, অচেনা বন্ধু, তারা আমাদের সঙ্গে
আমাদের পত্রিকায় চিঠি পাঠিয়েছে, হঠাৎ হঠাৎ আকস্মিকভাবে পত্রিকার স্বার্থে তারা অর্থ পাঠিয়ে দিয়েছে আকস্মিকভাবেই। আমি হয়তো একটা চেক পেয়ে গেছি। পরে তিনি আমায় চিঠিতে জানালেন যে আমি এটা পত্রিকার জন্য এইটুকু সাহায্য করেছি, নিলে আনন্দ পাবো। খোঁজ বাহ! খবর করে দেখা গেল যে তার বাড়ি হচ্ছে দিল্লিতে। হ্যাঁ, আ এবং তাকে আমরা আমন্ত্রণ করলাম যে আপনি লিখলে লিখবেন আমাদের পত্রিকায়। হুম, তিনি কিরকম পত্রিকার তাকে যখন আমরা পাঠিয়েছি দু একটা সংখ্যা, তিনি এত খুশি হয়েছেন, তার বাড়িতে পর্যন্ত আমাদের আমন্ত্রণ করেছেন। হুম, আমাদের সৌভাগ্য কোনো এক সময় দিল্লিতে তার বাড়িতেও আমরা যেতে পেরেছি। আচ্ছা। তাতে তিনি আরো বেশি খুশি হয়েছেন। কলকাতা থেকেও এরকম দু একজন মানুষ আকস্মিকভাবে আমাদের পত্রিকার গুণগত ব্যাপার, তার লেখালেখি সবকিছু দেখে হুম, আকস্মিকভাবেই অযাচিতভাবে তারা কিন্তু এরকম অর্থ সাহায্য করেছে। এগুলি আমাদের পত্রিকার পথ চলার ক্ষেত্রে নিঃসন্দেহে হুম, স্মরণীয় এটা ব্যাপার। কিন্তু অনেক বড় পাওয়া হ্যাঁ, একটা। হ্যাঁ, হ্যাঁ, একটা লিটল মনে ম্যাগের হয়। ক্ষেত্রে। হুম, হুম। এখনো এই ৩৪ বছর যে চলছে সৃজন, হুম, তার পথ চলা এখনো কিছু কিছু মানুষকে আমরা পাই যারা অত্যন্ত আনন্দের সঙ্গে আমাদের এই পত্রিকাকে সহযোগিতা করে যে তারা এটাই বলেন যে এই যে আপনি এতদিন ধরে এই কাগজটা করছেন, তা আমরা তো কিছুই করতে পারি না, অন্তত এইটুকু সাহায্য করি। এই যে ব্যাপারগুলো, হুম, এটা তো যদি আমি ১ বছর ২ বছর কাগজ করে বন্ধ করে দিতাম, তাহলে এই জায়গায় কখনো আ এসে পৌঁছতো না। পৌঁছন্দ না। হ্যাঁ, এইরকম কিছু সহযোগিতা এখনো পর্যন্ত আমি টের পাই, অনুভব করি, এবং কিছু মানুষ পাশে আছেন। হুম, অবশ্যই মানুষ পাশে আছেন। তবে এখানে একটা কথা মানে আপনার প্রশ্নের মধ্যে দিয়ে না এলেও উল্লেখ করতে হয় যে আজকে এই লিটল ম্যাগাজিন প্রকাশ, তার প্রচার, তার যে আন্দোলন, সেই জায়গায় একটা বড় পরিবর্তন দেখা দিয়েছে যে আজকের দিনের যে টেকনোলজি, হুম, প্রযুক্তি, হুম, সবই তো এখন ফেসবুক ভিত্তি করে হুম, সমস্ত আমাদের লেখালেখি চলছে, বা কেউ কেউ ম্যাগাজিন করছে। হুম, যে এই প্রিন্টেড পত্রিকা করার যে ব্যয়, খরচ, ঝামেলা, এগুলো বাদ দিয়ে তারা ম্যাগাজিন ফর্মে পত্রিকা করছেন। কেউ ফেসবুকেই তার লেখালেখি করছেন। এগুলো আপাতভাবে সবই সত্যি, সবই ভালো। কিন্তু এগুলি মানুষের কাছে খুব বেশি স্থায়ী দাগ কাটতে পারে না। ঠিক। মানুষ একটা, তার যদি বই থাকে প্রিন্টেড, হুম, একটা লেখা পড়েছেন, আবার যদি মনে হয় লেখাটা কি আছে একবার দেখি, তাহলে আমি বইটা খুলে আবার খুঁজে সেটা সে দেখে নিতে পারে। হুম, কিন্তু ফেসবুকে একটা লেখা সে কোথায় চলে গেল, আবার নতুন লেখা এসে ঢুকেছে। এ একটা সমস্যা তৈরি হয়েছে। হুম, যার ফলে যারা প্রিন্ট পত্রিকা পড়তে চায়, সেই সংখ্যাটাও কিছু কিছু কমে যাচ্ছে। অনেকেই, বিশেষ করে তরুণ যারা আজকে, হুম। তারা ওই ফেসবুক নির্ভর সাহিত্য সংস্কৃতিতেই মশগুল হয়ে আছে। এইটা একটা সমস্যা দেখা দিয়েছে। লিটল ব্যাং নিয়ে নতুন কি চিন্তাভাবনা আছে আপনার? নতুন চিন্তাভাবনা যেটা এই মুহূর্তে আমার আছে, সেটা হচ্ছে আমাদের যে এই যে ৩৪ বছরের হুম, দীর্ঘ যাত্রায় যে লেখালেখি বেরিয়েছে, প্রকাশ পেয়েছে, হুম, তার থেকে নির্বাচন করে করে কিছু কিছু সংখ্যা আলাদা স্বতন্ত্র করার, যে আচ্ছা। মূল্যবান লেখাগুলি নিয়ে নিয়ে হুম, হুম, আলাদা আলাদা ছোট করে এক একটা করে বইয়ের আকারে করা। আচ্ছা। কারণ ৩৪ বছরের যে পত্রিকা বেরিয়েছে, প্রায় ২০০-র কাছাকাছি পত্রিকা বেরিয়ে গেছে। হুম, সেই পত্রিকাগুলোকে তো রিপ্রিন্ট করা যাবে না। হুম, সেগুলো যদি মনে হয় ওই সংখ্যাটা ভালো হয়েছিল, ওই সংখ্যাটা রিপ্রিন্ট করা। তার চেয়ে বিভিন্ন সংখ্যা থেকে লেখা কিছু নির্বাচন করে হয়তো ১০টা লেখা নিয়ে একটা ছোট বই করা হলো সেটা। সংকলন হ্যাঁ, আলাদাভাবে আরকি। এবং বিষয় আলাদা করে। হুম, হুম, লোক সংস্কৃতির জন্য আলাদা একটা, ঠিক। হ্যাঁ, সঙ্গীতের জন্য সেটা একটা সুবিধে আলাদা, হয়, সুন্দর হবে। ইতিহাসের জন্য একটা আলাদা। হ্যাঁ, এইরকম পরিকল্পনা সেইটা আছে। আর আ এখন পত্রিকা, আমরা কখনোই পত্রিকার গ্রাহক করিনি। এইটা হুম, একটা অবশ্যই আমি বলে দিই যে সাধারণভাবে আ অনেকেই পত্রিকা করেন, পত্রিকার সদস্য করেন। সদস্য চাঁদা থাকে তার অনেক, হুম, ১০০, ২০০, ৫০০, ১০০০ও অনেক সব সদস্য হয়। তা আমরা কিন্তু কোনোদিন করেননি কোনো সেটা। মানুষকে ৳৫ দিয়েও সদস্য করিনি। হুম, আমাদের লক্ষ্যটাই যে লিটল ম্যাগাজিনের তো নিয়ম
হচ্ছে অনিয়মিত প্রকাশ। মানে সবসময় যে একবারে নিয়ম বাঁধা নিয়মে প্রকাশ হবে এমন কোনো কথা না। কেউ হুম, করতে পারলে, হুম, না পারলে হয়তো ২ বছর ৪ বছর প্রকাশের পর বন্ধ হয়ে যেতে পারে। হুম, এটাও স্বাভাবিক। তার ফলে যদি আমরা গ্রাহক করি ১০০ টাকা দিয়েও, এবার ৩ মাসের জায়গায় আমার পত্রিকাটা বেরোলো না, যখন সেটা দেরি হয়ে যাচ্ছে, ৪ মাস হয়ে যাচ্ছে, হুম, তখন গ্রাহকরা একবারে হৈ হৈ করতে আরম্ভ করবে, গালাগাল দিতে আরম্ভ করবে, কি হলো, টাকা দিয়েছি, হুম, পত্রিকা এলো না কেন, এইসব ব্যাপারগুলো। হুম, তার চেয়ে আমার যখন পত্রিকা বেরোবে, যার প্রয়োজন হবে সে খোঁজ করবে, আমরা জানান দেবো যে আমাদের এই সংখ্যাটা বেরিয়েছে। হুম, যারা আগ্রহী তারা কিনবে, যারা জানতে পারবে না তাদের কাছে আমরা নিয়ে যাব, হুম, কিন্তু তাদের পত্রিকার দাম আমরা নেব। তাদের ওই সদস্য হয়ে তাদের যে আমি পারলাম না পত্রিকাটা ঠিক টাইমে প্রকাশ করতে, হুম, তারা কিছু বুঝবেও না যে কেন দেরি হলো কি না হলো। হুম। তারা গ্রাহক হয়েছে ওই সামান্য পয়সা দিয়ে, তাই জন্য তাদের খুব বড় সেটা দুঃখের কারণ। মানে আমি আপনার শ্রম অধ্যবসায় সব মিলিয়ে হ্যাঁ, এই ৩৪ বছরের সৃজন সেই জায়গাটা তৈরি করেছে আমার মনে হয় যে ওই গিয়ে বলতে হবে না, মানে হ্যাঁ, মুখিয়ে থাকেন পাঠক কিছু পাঠিকারা যারা যে সত্যি, কবে বেরোবে। হ্যাঁ, জেনুইন যারা পাঠক বা হুম, সৃজন, যারা আগাগোড়া অনুসরণ করেন বা দেখেন, হুম, যে তারা খোঁজ করেন যে এর পরের সংখ্যা কি হচ্ছে, আহ, বা কবে বেরোবে, এগুলি তাদের, এবং তারা জানিয়ে দেন যে কোথায় পাওয়া যাবে, কোন হুম, দোকানে মেদিনীপুরে পাওয়া যাবে কি কলকাতায় পাওয়া যাবে। যেমন আমাদের পত্রিকা বেশিরভাগ কলকাতায় পাতিরামে থাকে, হুম, ধ্যানবিন্দু বলে দোকান আছে সেখানে থাকে, যে এই লেটেস্ট সংখ্যা যে দিলাম জীবনানন্দ, এগুলোও সেখানে আছে। হুম, অনেক মানুষই কলকাতা থেকে সংগ্রহ করে। যারা আমাদের পশ্চিমবঙ্গের বাইরে, তারা ফোনে বলে দেয় যে কোন দোকানে আছি, তারা সেখান থেকে কালেক্ট করে নেয়, সেখান হুম। থেকে নিজেরা এইগুলো যে, নতুন প্রজন্মের ছেলে যারা আসতে চায়, চান হ্যাঁ, এরকম আগ্রহ দেখেন না এখনকার নতুন প্রজন্মের মধ্যে না, তো এতটা আগ্রহ নেই। আজকের কি দিনে মনে হয় আপনার? যে আজকে তরুণদের সামনে ভবিষ্যৎ সম্পর্কে আশা নেই হুম, কোনো ক্ষেত্রেই। যে এইটা করলে পত্রিকায় একজন লেখালেখি করবে, যে তার তো মনের মধ্যে একটা নিশ্চয় আশা থাকবে আমি লিখতে লিখতে একটা জায়গায় যাব, হুম, সেই আশাটাও আজকে নেই। এই যে লিখে কি হবে, কোনো কাজটা শুধু লেখার ক্ষেত্রে নয়, সব গান ক্ষেত্রে। করেই কি হবে, হুম, আবৃত্তি করেই কি হবে, ছবি এঁকেই কি হবে, এই যে সব ক্ষেত্রে কি হবে, হুম, এই জিজ্ঞাসাটা, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণই এখন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি। ঠিক। মানে খুব আমরা কি পাবো, সেটার আগে হিসেব হ্যাঁ, করি। সেইটা আমরা হিসেব করি। হ্যাঁ, তার ফলে ছাত্রছাত্রীরা যে আবেগে, যে ভালো লাগা থেকে হুম, সাহিত্য চর্চা করেছি, বই পড়েছি, আমরা তো এখন শুনি ছেলেদের কাছে, তারা এত খোলাখুলি বলে বই পড়ে কি হবে, হুম, বই পড়ে কি হবে। এই যদি মানসিকতা হয় যে যারা বিদ্যালয়ে পঠন পাঠন করছি, মাস্টারমশাইরা তারাও অনুভব করেন, যারা উচ্চ প্রতিষ্ঠানে পঠন পাঠনে যুক্ত আছে তারাও অনুভব করেন, হুম, ছেলেমেয়েরা কোনো বই পড়তে চাই না। হুম, হুম, তাদের পরিষ্কার যে বইটা পড়ে কি হবে, কি লাভ, অর্থাৎ তারা খুঁজছে কতটুকু উত্তর লিখলে পরীক্ষায় পাশ করা যাবে, পাশ করার জন্য যতটুকু শ্রম ততটুকুই তারা দিতে চায়। হুম, বিনা শ্রমে যদি পাশ করা যায় সেটা আরো তাদের কাছে ভালো। এই যে তরুণদের মানসিকতা, তার মধ্যে কি যারা লেখালেখি জন্য একবারেই কি অনাগ্রহী, না কিছু কিছু আছে, নেই যে তা নয়, সেটা সংখ্যা খুবই কম, খুবই কম। হুম, যে তারা যে তাই জন্য দেখা যায় যে তরুণদের মধ্যে নতুন করে আর যে পত্রিকা প্রকাশ করছে, সেই ব্যাপারটা আরো নেই। দেখা যাচ্ছে। হ্যাঁ, আগে যে পত্রিকা, এখন হিসেব করতে হবে কতগুলো পত্রিকা লুপ্ত হয়ে গেল, মুক্ত হয়ে গেল। এইটা কতগুলো পত্রিকা নতুন বেরোচ্ছে, হুম। সেটা নয়। এই সাহিত্য রচনার ক্ষেত্রেও এখন শোনা যায়, বা আমরা অনুভবও করি যে নিজের মেধাকে খাটিয়ে কোনো ব্যক্তি এখন আর ওই কাজ করতে অনেকেই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা চাইছে না। মানে সে এআই কে বলে দিচ্ছে যে আমাকে একটা এই ধরনের কবিতা দাও, এআই মুহূর্তের মধ্যে একটা বানিয়ে দিয়ে দিচ্ছে। সে সেটা ফেসবুকে পোস্ট করছে,
এইভাবে সে কবি বনে যাচ্ছে। এখন এই টেকনোলজির সঙ্গে যে মেধার মানে যেটা বলতে চাচ্ছি জীবনের সঙ্গে যে অসম লড়াই একটা আর কি চলছে, এটা তো নয়, দীর্ঘদিন আগে থেকে সেই বাঘবন্দির খেলা, বুদ্ধদেব দাশগুপ্তের ছবি, সেই থেকে তো বা তারও আগে থেকে আমরা দেখে আসছি। পরে হরিমুদি এই যে সিনেমা সব দেখি আমরা, মাল্টিপ্লেক্সগুলোর সঙ্গে একটা পাড়ার মুদি দোকানের যে লড়াই, এইটা যেন কোথাও কি একটা মিল খুঁজে পাচ্ছেন, বা ভবিষ্যৎ, এর ভবিষ্যৎ কি? না, এই যে সমস্যাটা, এটা সাহিত্যের ক্ষেত্রে উল্লেখ করা হচ্ছে, যে এআই কবিতা বানিয়ে দিচ্ছে। এই মূল সমস্যাটা, এআইটা তো একটা বিষয় না, এআইটা হচ্ছে প্রযুক্তি। হুম। এই প্রযুক্তিটা যেমন আহ, আমরা বলছি যে তাহলে তার মেধার সঙ্গে প্রযুক্তির একটা সংঘাত তৈরি হচ্ছে, হুম। এবং তার মেধার কোনো দরকার হচ্ছে না, এআই করে দিচ্ছে। একদম। তা প্রযুক্তির এই যে ব্যবহারটা, এই ব্যবহারটা ঘটবে, এই ব্যবহারটা প্রযুক্তির যুগে ব্যবহারটা ঘটবে মানুষ যারা খুব সহজে কি বলবো যে আম, জনপ্রিয়তা পেতে চায়, হুম। সহজে নিজেকে মানুষের কাছে তুলে ধরতে চায়, তারাই এআই ব্যবহারটা করবে। মানে যারা সত্যি সত্যি মেধাবী, হুম। যাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, তারা কিন্তু এআই নির্ভর বা এআই কে দিয়ে তারা কবিতা লিখে ফেসবুকে দেবে না। দেবে না। এবং এগুলো দীর্ঘদিন থাকবেও না, তাৎক্ষণিক হবে। মানে যেমন একটা ঢেউ হ্যাঁ, উঠে এটা প্রতিবারই, একটা আবার ঢেউ সেটা ওঠে। সীমিত হয়ে কারণ যায়। হুম। আমরা বিশ্বাস করি যে এআই কি করবে, এআই তো অন্যের অনুকরণের লেখাটা দিয়ে দেবে। হুম। তুমি বললে আমার একটা প্রকৃতি বিষয়ক লেখা দাও, হুম। তাহলে প্রকৃতি বিষয়ক যেসব লেখা আছে সেখান থেকে এআই কিছু এনে তোমায় হাজির করে দিচ্ছে। তাহলে এখানে নিজস্ব কল্পনা, হুম। একজন মানুষ যে নিজে ভেবে কল্পনা করে তার নিজস্বতা এস্টাবলিশ করবে, সেটা থাকছে না। আর নিজস্বতাটা প্রকাশ করতে গেলে একজন মানুষের প্রিভিয়াস, মানে অতীত, তার পড়াশোনা, অধ্যয়ন, জ্ঞান, সেগুলো তো থাকা চাই। তবে তো তুমি, ধরো তুমি একটা প্রকৃতি বিষয়ক কবিতা লিখছো, হুম। সেই রবীন্দ্রনাথ থেকে শুরু করে প্রকৃতি বিষয়ক কবিতা তোমার আগে পর্যন্ত বহু লোক লিখেছে। হুম। তাহলে তোমার যদি সেই অধ্যয়নটা কিছু না থাকে, তাহলে তাদের থেকে তুমি নতুন করে কি, তুমি যে লিখছো, হুম। তোমার লেখার মধ্যে নতুনত্ব, বিশেষত্ব, কারণ তোমার লেখা যদি দেখা যায় পিছনের কোনো কবির লেখার সঙ্গে তার মিল খুঁজে পাওয়া যাবে, তাহলে লোক বলবে তো ওইখান থেকে এর নিজস্বতা কোথায় আছে। তাহলে নিজস্বতা তৈরি করার জন্য একজন লেখককে পাঠ করতে হয়, পাঠ করতে হয় কোনটা না, তার অতীতটা, হুম। মানে ঐতিহ্যের যে পুরনো লেখাগুলো হুম। পড়তে হবে, যে তবে তো সে তার নিজের নিজস্বতাটা দেখাতে পারবে, যে ওখানে এই লেখা হয়ে গেছে, আমি ওই পথে যাব না। কিন্তু এআই সেটা করতে পারবে না, হুম। আমার ধারণা। এআই ওই রকম এনে দেবে, হ্যাঁ, ওই বিচারটা করতে পারবে না যে এগুলো সব হয়ে গেছে, হুম। হুম। আমি এবার নতুন একটা কিছু বার করি, এআই করতে পারবে না। এরকম কি হতে পারে যে ধরুন একদম নতুন ছেলে, একটা বয়স থাকে তো যে সমস্ত বাঙালি ছেলে মেয়েই হুম কবিতা লেখে হুম একটা হুম বয়সে, তো সেই বয়সে হয়তো এআই লিখে দিল, এআই কে সে বললো, অর্ডার করলো, এআই লিখে দিল। কিন্তু এমন কি হতে পারে যে লিখতে লিখতে বা ওইভাবে করতে করতে তার মনের মধ্যে এমন একটা ইচ্ছে জাগলো, বা আহ, তার মনন বা মেধা তাকে নাড়া দিতে লাগলো যে তো এটা ঠিক হচ্ছে না, এটাকে যদি আমি এইভাবে লিখি, সে না, হয়তো নিজের সেটা কলম বা ভাবনাকে সেখানে বুঝতে পেরেছি, এ করলো। সেটা তার কাছে খানিকটা প্রেরণা হিসেবে আসতে পারে, আসতে পারে, আমি এটা কিন্তু বলতে চাইছি। তাহলে তাকে তাই এবার নিজের মেধায় ফিরে আসতে হচ্ছে। একদম, হ্যাঁ। হ্যাঁ, এখন মেধাটা চাই। আজকে আমরা দেখছি যে সর্বত্র রোবট দিয়ে কাজ হচ্ছে, এবং রোবোটিক ওটিও হচ্ছে, অপারেশনও হচ্ছে, হুম। কিন্তু অপারেশনটা কে করছে? রোবট করছে না। হুম। সব সুইচ থাকছে ডাক্তারবাবুর হাতে, সেই, ডাক্তারবাবু রোবটকে দিয়ে যেমন করাচ্ছে একদম তিনি, কোনো একটি মস্তিষ্ক হ্যাঁ, তাকে চালিত করছে। মস্তিষ্কই করছে, সে রোবটকে নির্দেশ দিচ্ছে, হুম। রোবট কাজ করছে। তাহলে মেধা চাই, মেধা চাই, মস্তিষ্ক ওখানে চাই,
হ্যাঁ, রোবট করছে সবই, হুম, কিন্তু ওখান থেকে তাকে কাটতে বললে কাটছে, তাকে যদি অফ করতে না বলে সে কেটেই যাবে। হ্যাঁ, ওটির ক্ষেত্রে ডাক্তারবাবুদের আমি আলোচনা শুনছিলাম, তারা বলছে রোবটই করছে, আমাদের হুম, কাজের সব সুবিধে করে দিয়েছে, কিন্তু মূল যে করাচ্ছে ওটির যে দায়িত্বে ঠিক, খুব সত্যি তার কথা। ভাবনা অনুযায়ী সে করছে। ঠিক। তা আমরা এই যে সাহিত্যের ক্ষেত্রে বলছি, এআই আমাদের অনেক কিছু এনে দেবে। যারা ওই বললাম তাৎক্ষণিক কবি হতে চায়, হুম, কবিতা কবি শিরোপা পেতে চায়, এই আচ্ছা এই ২ বছর হলো, তারপর হুম, আমি একটা কাজে ঢুকে গেলাম, কবিতা সব ঘরে চলে গেল, হুম, তাদের ক্ষেত্রে ওগুলো হুম। এআই কে নিয়ে আর তারা মূল সাহিত্য চর্চার বা ধারাতে এই প্রভাবগুলো কোনো রকম ভাবে আসবে বলে আসবে মনে বলে হয় না। মনে হয় না, আসবে বলে হুম, মনে হয় না, কারণ এইগুলো তো টিকবে না। ঠিক। প্রযুক্তি যেগুলো এইভাবে তৈরি করছে হুম, এগুলো টিকবে না। তোমার নিজের ভাবনা কল্পনা, সেই কল্পনার জায়গাটা কতখানি করতে পারে, কল্পনার জায়গাটায় তারা পৌঁছতে পারছেও, হুম, প্রযুক্তি পৌঁছতে পারছে, এআই যেতে পারছে, রোবটও যেতে পারছে, কিন্তু অন্যের থেকে তোমার যে পৃথক করার ব্যাপার, তোমার ঠিক, ঠিক, নিজস্বতাটা ঠিক। কোথায়? আমরা আজকে লেখকদের চিনি কি? লেখকদের নিজস্বতার জন্য চিনি। এই যে এটা তারাশঙ্করের লেখা, হুম। এটা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা, হ্যাঁ? তাদের নিজস্বতা এটা বোধহয় সব ক্ষেত্রে, শুধু সাহিত্য নয়, জীবনের সমস্ত সমস্ত ক্ষেত্রেই যে ক্ষেত্রেই। ব্যক্তির তার যে হ্যাঁ, নিজস্বতা, হ্যাঁ। এটা খুব সেই গ্রহণযোগ্যতা নিজস্বতা বাড়ে দিয়ে সবারই। একই কাজ করছে, হুম, কিন্তু তার নিজস্বতায় সেটা সে ভিন্ন মাত্রা একটা পাচ্ছে। যোগ করছে। সেইটা হুম, প্রযুক্তি, আমার বিশ্বাস, নাও হতে পারে, হুম, আমার হুম। বিশ্বাস প্রযুক্তি সেই জায়গায় তোমার নিজস্বতা তৈরি করতে পারবে না। না, এই বিশ্বাস নিয়ে নিশ্চয়ই আমরা বাঁচবো, হ্যাঁ, কারণ হ্যাঁ, হ্যাঁ। স্বপ্ন তো দেখা ছাড়া চলবে না। না, এখন যে সময়ে এটা তো বললাম, একটু আগেই বললাম যে হুম, ফেসবুকে লেখালেখি হচ্ছে, হ্যাঁ, পত্র-পত্রিকার আর দরকার নেই। ম্যাগাজিন হয়েছে, এগুলো তো হুম, অনিবার্য হয়েছে। আরেকটা ব্যাপার, সেটা সার্বিক, আমি যেটা আগে বলছিলাম, মানুষের মধ্যে তাৎক্ষণিক লাভের ব্যাপারটা খুব কাজ করছে। হুম, যে এখনই চাই, আমি এখনই কবি হব, এখনই আমি নাট্যকার হব, হুম। এখনই আমি কি বলবো অভিনেতা হব। মানে আমরা সাফল্যের শিখরে পৌঁছে হ্যাঁ, যেতে হবে, একবারে যেভাবেই হোক আর সঙ্গে কি। সঙ্গেই। এই যে তোমার যে অধ্যবসায় ধীরে, ধীরে সাধনার মধ্য দিয়ে হুম, যাওয়ার এই জায়গাটা মানুষ আর অপেক্ষা করতে চাইছে না। এবং তার ফলে ওই জায়গাও পাওয়া যাবে না যে সে টিকে থাকবে। আমরা তো সবাই তো একটা টিকে থাকতে চাই। হুম। সেই টিকে থাকার জায়গাটা শেষ পর্যন্ত আসবে না। টিকে এইটা, থাকতে গেলে তার নিজস্ব মেধা, হ্যাঁ, দক্ষতা, এই যে আমরা এতক্ষণ অধ্যবসায় যে এগুলো লাগবে। এই যে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম যে হুম, একটা পত্রিকা ৩৪ বছর হুম, আ টিকে আছে। হুম। টিকে আছে মানে তো শুধু পয়সা দিলেই তো পত্রিকা হবে না। না, তাহলে নিশ্চয়ই। আমি একজনকে যদি দায়িত্ব দিয়ে দিই, মাসে, মাসে তোমায় ৫,০০০ করে টাকা দেবো। তুমি একটা পত্রিকা বের পত্রিকা করো। করে ৩০ বছরের একটা লিজ দিয়ে দিলাম। হুম, হুম, হুম। চলবে পত্রিকা? কক্ষনো না। হ্যাঁ? তার ভিতরে যদি ভাবনা, চিন্তা, মেধা, শ্রম, ত্যাগ, তিতিক্ষা, ঠিক, ঠিক, ঠিক। এবং এই পত্রিকার জন্যে কত যে ত্যাগ করতে হয়, হুম, 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 হ্যাঁ? নিজের স্বার্থ ত্যাগ করতে হয়। পারিবারিক আ পারিবারিক সংকটের মুহূর্তে আমি পত্রিকা নিয়ে প্রেসে বসে আছি। হুম, 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 সেই ত্যাগগুলো বাইরে তো প্রকাশ পায় না। সে পরিবারের লোকেরাই জানে। হুম, যারা, যারা পত্রিকা করে তার পরিবারের লোকেরা জানে যে কি সংসারের প্রতি তার যে কতখানি হুম, অ্যাটাচমেন্ট, আর ওই জায়গায় কতখানি অ্যাটাচমেন্ট দিতে হয়। না হলে হুম, দেখা হবে না। যাবে যে পত্রিকাটা আর হলো না। ঠিক, ঠিক। তা সেই যে ত্যাগগুলো, সেগুলোকে ওই কাউকে আমি যদি টাকা দিয়ে দিই, যে ঠিক আছে, আমার তো অনেক টাকা হয়েছে এখন, হুম, আমি একটা পত্রিকা বের করব। ১০ বছরের জন্য তোমায় আমি টাকা বুঝিয়ে দিলাম, করো পত্রিকা। পত্রিকা হবে, গোডাউনেই থাকবে পত্রিকা, মানুষের কাছে যাবে না, মানুষ পড়বেও বা না। এই যে গ্রহণযোগ্যতাটা তৈরি হ্যাঁ, হয়েছে হ্যাঁ, এতদিনের শ্রমের হ্যাঁ, বিনিময়ে আপনি হ্যাঁ, করেছেন, হ্যাঁ। এটা পাওয়া যাবে না। না, ওইভাবে এটা ওইভাবে পাওয়া পাওয়া যাবে যায় না। না। এই যে আমি আমার নিজের তো ভাবনা নিয়ে আমি অনেক কিছু করতে পারতাম। হুম, আমি পত্রিকাটা করছি তো সকলের স্বার্থে। নিশ্চয়ই। পত্রিকা আমার নাম আছে একটা, ঠিক কথা। কিন্তু সকলের স্বার্থে, লেখকদের স্বার্থে, পাঠকদের স্বার্থে, হুম, সকলের হুম, স্বার্থে তো করছি। তাহলে আমি তো আমার যে আমি ওই সময় অনেক কিছু করতে পারতাম। এই যে ত্যাগটা, হুম, হুম, এই ত্যাগটা যদি না থাকে তাহলে আমি তোমায় বললাম যে টাকা দিয়ে দিলাম, তুমি কাজ করো। যে আমায় ৫ বছর পত্রিকাটা, বের করো তুমি হ্যাঁ, দায়িত্ব নিয়ে। অনেক ঘটনা এরকম আছে হ্যাঁ। যে দায়িত্ব নিল একজন পত্রিকা চালাবে বলে, ২ বছর পরেই ছেড়ে দিল, না, সেটা পারল হয় না। না, কখনোই হয় হুম। না। ওটা
ব্যক্তি বিশেষে তো পার্থক্য আমি থাকবেই। আজকে যে 34 বছর হয়ে গেছে, আমি খুব বলছি কথাটা এই জন্যে হুম, যে যে ভূমিটা তৈরি হয়েছে, আমি যদি এটা ছেড়ে দিয়ে কাউকে দিয়ে দিই যে তুমি চালাও, হুম, কখনোই হবে না। হুম, সেটা কখনোই সম্ভব নয়। সম্ভব না। হুম, এইটা আর কি। আচ্ছা, সাহিত্যের এরপর আমরা শুনলাম, আমরা আবার কোনো সময় আসবো, ঠিকই ঠিকই, কিন্তু তার আগে, যাওয়ার আগে আপনার কাছ থেকে আরো কিছু বিষয় জানতে চাই। সেটা হচ্ছে আমাদের ঘাটাল মহকুমার এই যে আজকের সব থেকে জনপ্রিয় অনুষ্ঠান শিশু মেলা, ঘাটাল উৎসব ও শিশু মেলা, তো যখন শুরু হয়েছিল এটা আপনারই ভাবনা, এবং সেটা আপনি নন্দন কলাকেন্দ্রের অশোক এবং সঞ্জয়ের মধ্যে সেটা আপনি বলেন, এবং তারপর আমরা অনেকেই আপনার পাশেই ছিলাম আপনার ডাকেতে সাড়া দিয়ে। এই বিষয়ে যদি আপনি কিছু বলেন, এবং এই ভাবনাটা কেন এসেছিল তখন আপনার মধ্যে, এই ভাবনা এসেছিল মানে, যে একটা শিশু মেলা হ্যাঁ করা হ্যাঁ দরকার হ্যাঁ, ঘাটালে? আমি বলি হুম, যে নন্দন কলাকেন্দ্র তাদের একটি আঁকার স্কুল ছিল। সেই স্কুলে তাদের মূলত বাচ্চাদের নিয়ে তারা আঁকা শেখায়, তাদের আহ, বড় করে আঁকা শেখার ক্ষেত্রে। হুম, তাদের প্রতিযোগিতাও হয়, পুরস্কার দেয়, এই তাদের অ্যাক্টিভিটি ছিল। কিন্তু আমি সেই সময় দেখেছি যে ঘাটাল শহরে শিশুদের নিয়ে তাদের সামগ্রিক যে শিশুর ভাবনা চিন্তার বিকাশ, বিশেষ করে তার সংস্কৃতি, তার খেলাধুলা, তার ক্রিয়েটিভিটি, সেই রকম কোনো আহ, পরিকাঠামো তৈরি হয়নি। সেই রকম কোনো সংস্থাও নেই যে শিশুর সব কথাটা তারা ভাবছে। হুম, সে খেলাধুলার কথা ভাবছি, সংস্কৃতির কথা ভাবছি। হ্যাঁ, আহ, এই যে ব্যাপারটা ঘাটালে ছিল না, আহ, জানি না কেউ সেটা অস্বীকার করবে কি, যে সেটাই আমার মাথায় আহ, বেশি করে ইয়ে জেগেছিল, যে ওদেরকে আমি অনুরোধ করেছিলাম হুম, যে তোমরা এখানে তো শিশুদের নিয়ে সার্বিকভাবে কিছু হয় না, তোমরা একটা শিশু মেলা করো। সেই শিশু মেলাটা একবারেই উম, শিশুদের জন্যই হবে, হুম, তাদের জন্যই, তাদের খেলাধুলা, তাদের সংস্কৃতি, তাদের যে ক্রিয়েটিভিটি, সেগুলো তাদের কিভাবে ডেভেলপ করা যায়, তারা মানুষের কাছে এক্সিবিট করবে সেগুলো। কিছু বড় মানুষ আসবে, তারা তাদের জন্যই তাদের বক্তব্য রাখবে, কাজ দেখাবে, সব কিছু তারা অনুপ্রাণিত হবে। হুম, আবার প্রতিযোগিতার কিছু ব্যাপার থাকবে। এই ভাবনা চিন্তা থেকেই শিশু মেলাটা, সেখানে বাণিজ্যিক কোনো উদ্দেশ্য থাকেনি, ছিল না। একবারই তাদের কথা মাথায় রেখেই এই পরিকল্পনাটা হুম, হয়েছিল। আর আমার মনে আছে, আমরা ওই মেলা করার প্রথম দিকে আমাদের এখানে মহকুমা শাসক ছিলেন সুন্দর মজুমদার। হুম, আহ, তাকে আমরা অনুরোধ করেছিলাম ওই মেলার সভাপতি হওয়ার জন্য। হুম, ওই নন্দন কলা কেন্দ্রের যারা বন্ধুরা তারাও আমার সঙ্গে যে অনুরোধে ছিলেন। তিনি পরিষ্কার আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে আপনারা কি করতে চাচ্ছেন, আচ্ছা, এই যে মেলা করবেন, এই মেলার কাদের জন্য, কিভাবে করবেন, এর পয়সা কড়ি কিভাবে আসবে, সব তিনি জেনে তিনি রাজি হয়েছিলেন সভাপতি হতে, এবং তিনি ছিলেন। হুম, এবং বলার বিষয়, সেই শিশু মেলার সময় আমরা তার খরচের জন্য, যারা মেলার আমরা কমিটিতে ছিলাম, তারা ব্যক্তিগতভাবে অর্থ দিয়েছি। আমরা যে শিশু মেলা করলাম সেটা ক্রমশ জনপ্রিয় হতে লাগলো, এবং শিশুর সার্বিক বিষয় নিয়ে সেটা ভাবনা চিন্তা ক্রমশ করা হয়েছে। শুধুই মাত্র যে বেবি শো হবে, কিংবা শিশুদের ওই বসে আঁকা এইসব প্রতিযোগিতা হবে না, অনেক নতুন নতুন বিষয় সেখানে যুক্ত করা হয়েছিল, এবং সেগুলো করা হয়েছিল। হুম, যেমন আমার মনে আছে একটা নতুন বিষয়, সেটা কিছু বন্ধুরা আমাদের সহযোগিতা করেছেন, যে একটা টেন্টে আমরা ছেলে মেয়েরা আসতো লাইন দিয়ে, এবং তার নাম বলতো, ইনস্ট্যান্ট আমরা 4-6 লাইন তার নামে ছড়া তৈরি ছড়া, করে ঠিক, দিতাম। হ্যাঁ, হ্যাঁ, যে 5-6 জন আমরা থাকতাম তার ভিতরে, হুম, যে এসে বললো, গার্জিয়ানরা প্রচণ্ড আগ্রহী, তারা সঙ্গে আনতো, নাম বলতো, হুম,
নাম বলার এবং সঙ্গে সঙ্গে বোধহয় কেউ একজন পাশে একটা ছবিও এঁকে দিতেন হ্যাঁ কোনো সেই চিত্র, হ্যাঁ অশোক টশোক এগুলো করতেন। ছবিও হুম, এঁকে দিত। হুম, তা এই যে বিষয়গুলো হুম, এইগুলো একবারেই নতুন তাদের কাছে। হুম, গার্জেনরাও খুব খুশি হতো যে হুম, তার উম, মেয়ে বা ছেলের নামে একটা চ্যালেঞ্জের ছড়া তৈরি হলো, হুম, নাম তার মধ্যে রয়েছে। এইসব নতুন ভাবনাগুলো তাদের ভিতরে ছিল। ওই যে শিশু সাহিত্যিক যারা, হুম, হুম, হ্যাঁ, তারা অনেকেই এসছেন, আহ, বিজ্ঞান নিয়ে লেখালেখি করেন। যেমন অরূপ রতন ভট্টাচার্য এসেছিলেন, এসেছিলেন, সঞ্জীব সঞ্জীব বাবু চট্টোপাধ্যায় এসেছিলেন। এসেছিলেন। তা এই যে তারা এসেছিলেন একবারেই নিছক শিশুদের জন্যে হুম, হুম, এই কর্মসূচিগুলো হচ্ছে বলে। ঠিক। তা সেগুলো তো জনপ্রিয় হওয়ার পাশাপাশি আমরা যত এটা বড় হয়ে গেছে তখনই ওদের ওই নন্দন কলা কেন্দ্রেও তাদের পক্ষে সেটা আহ, কি বলবো যে পরিচালনা করা সম্ভব হয়নি, লোকবল নেই বলে। হুম, আমরা তখন আবেদন রাখি তৎকালীন পৌরসভার আহ, যে চেয়ারম্যান তার অজিত কাছে, বাবু। হ্যাঁ, হুম, আহ, আপনারা এটার দায়িত্ব নিয়ে আপনাদের বাৎসরিক উৎসব হিসেবে করুন, আমরা পাশে থাকব। কিন্তু পরবর্তীকালে সেই মেলা দেখা গেল যে শিশু মেলার সঙ্গে ঘাটাল উৎসব যুক্ত হয়ে হুম, আরো বড় আকারের হচ্ছে। স্বাভাবিকভাবেই তার হুম। দৃষ্টিভঙ্গি এবং তার লক্ষ্যও পাল্টে গেছে। এই হলো মেলার না, খবর। তারপরেও যেন এইটার পরেও একটা ভাবনা ছিল, পুরো মহকুমা ব্যাপী একটা যোগসূত্র তৈরি হয়েছিল। আমার যতদূর মনে পড়ে যে প্রতিটি পঞ্চায়েত সমিতি এবং প্রতিটি ব্লক হুম, আধিকারিক যারা ছিলেন হুম, তাদেরকে এই কমিটির মধ্যে ইনক্লুড করা হতো, হুম, হ্যাঁ, এবং সেখান থেকে একটা কালেকশনও আসতো। হ্যাঁ, হ্যাঁ, পরবর্তী ক্ষেত্রে এরকম একটা হয় যে ভেন্যু নিয়ে, মানে চন্দ্রকোনা তখন দাবি করে যে তাহলে আমরাও যখন যুক্ত আছি কেন একবার চন্দ্রকোনায় হোক, একবার সোনাখালীতে হোক। হুম, কিন্তু সেই ব্যাপারে আমরা যে কোনো কারণে ওই সময় যারা ছিলেন দায়িত্বে তারা ঠিক রাজি হননি। হুম। আর এখন তো এই মুহূর্তে পরবর্তী ক্ষেত্রে কালে এটা একদমই ওই যোগাযোগটা কোথাও ছিন্ন হয়ে গেছে না, এটা পুরো। এখনই পুরোপুরি কমার্শিয়াল একটা হ্যাঁ, মেলা হয়ে গেছে। এই হুম, আর কি। এটা কমার্শিয়াল মেলা হয়ে গেছে মানে যে হওয়ার অনেক কারণ আছে, অনেক স্পন্সর পাওয়া যায়, হুম, সেটাও একটা ব্যাপার। ওই যে যেভাবে আমরা তখন মেলা করেছিলাম হুম, লোকের কাছ থেকে, তাদের তো ইনভলভমেন্টটা সেখানে অন্যরকম ছিল। ঠিক, ঠিক। যে আমি ৳১ দিয়েছি মেলার জন্যে, আমি দেখতে যাব কি করছে। হুম। কিন্তু এখানে আমি কিছুই দিচ্ছি না। এখানে তো আমি কি আপনাকে কেন্দ্র করেই বা হ্যাঁ, হাটালবাসী যারা আছেন, হ্যাঁ, হ্যাঁ, বা মহকুমাবাসী যারা আছেন, আমরা কি এরকম আরেকটা স্বপ্ন দেখতে পারি হ্যাঁ। যে একদম শিশুদের জন্য কিছু না, সেখানে? হ্যাঁ, বুড়ো বয়স্করা থাকবেন, তারা অভিভাবক হিসেবে থাকবেন, কিন্তু মেলাটা তাদের, মানে আমি বলতে চাচ্ছি ধরুন হয়তো ঘোষক ঘোষিকাও থাকবেন ওই শিশুরা, না মানে এখন তাদেরকে দিয়েই করানো, তাদের বুঝ নিজেদের একদম অনুষ্ঠান। বুঝতে পেরেছি। এখন সেই ভাবনাটা কি বলবো, এখনকার যারা আগ্রহী সেই মানুষদেরই ভাবতে হবে। আমি হুম। হলে পরামর্শ দিতে পারি। আমি এই বয়সে তো আর সেই কি বলবো শারীরিকভাবে হ্যাঁ, আমি ছোটাছুটি সেটাই করতে চাই যে পারবো না। কেন আপনার হ্যাঁ, এই প্রসঙ্গে বলি, আমার খুব মনে পড়ে আপনি যখন ঘাটাল কলেজে এলেন পড়াতে, আমরা যখন আপনার কাছে আপনার ছাত্র, নবীন বরণ অনুষ্ঠান আপনি ডিপার্টমেন্টাল করা শুরু করলেন, অর্থাৎ বাংলার জন্য আলাদা নবীন বরণ হবে। তার আগে কিন্তু আমি যতদূর জানি যে একটাই নবীন বরণ হতো হুম, সব মিলিয়ে। হুম, হুম, তো সেইটাতে আমাকে খুব মানে চমকে দিয়েছিল যে আপনার ব্যবস্থাপনাটা, মানে আপনি আমাদের দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন কে হুম, ঘংরা বেড়ার ওখান থেকে ফুলের মালাটা নিয়ে আসবে বা গোলাপের বাটম গুলো, বা কে চন্দন বেটে নিয়ে আসবে, বা কে শাকটা নিয়ে আসবে এবং যেখান থেকে নিয়ে আসবে তার বাড়িতে পৌঁছে দেবে। এই যে একদম পুঙ্খানুপুঙ্খানু মানে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা এবং দায়িত্ব বুঝিয়ে দেয় এবং সুচারুভাবে পরিচালনা করলেন, চমকে দিয়েছিল। সেটা পরবর্তী ক্ষেত্রে শিশু মেলা গঠনের ক্ষেত্রেও দেখেছি, বা অন্যান্য এই পত্রিকা কেন্দ্রিক যে অনুষ্ঠানগুলি হয়, সেমিনার থেকে শুরু করে সবকিছুতে যেন কোথাও ত্রুটি খুঁজে পাওয়া খুব মানে দুর্লভ বলা যেতে পারে। তো সেই দিক থেকে আমি মনে করি যে আপনি একজন আহ, কবি, সাহিত্যিক, আহ, অধ্যাপক, এর পাশাপাশি খুব একজন বলিষ্ঠ সংগঠক। সেই জায়গাটা থেকে আপনার কাছে মানে আমার অনুরোধ যে এরকম কিছুকে আমরা ভাবতে না পারি একটু ভাবা যায়। বাচ্চাদের নিয়ে হ্যাঁ, একদম। বাচ্চাদের নিয়ে সময় পাল্টে গেছে ১ম। বা আ আরেকটা এই প্রসঙ্গে ধরিয়ে দিই আপনাকে যে যেহেতু পত্রিকাও আছে আমাদের সৃজন, একদম শিশুদের নিয়ে কিছু একটা সংখ্যা করা বা আমরা শিশুদের মধ্য থেকে হ্যাঁ, লেখা নিয়ে আসা। ঠিক। আমরা সৃজনের থেকেই একটা সম্পূর্ণ শিশুদের নিয়েই সংখ্যা করেছিলাম একটা। আচ্ছা। বাচ্চাদেরই তাদের প্রধানত লেখা ছিল। হুম, হুম, তা
সেটা করা যায়, সেটা কঠিন কিছু ব্যাপার নয়। হুম, হ্যাঁ, সেটা ওই বিভিন্ন বিদ্যালয়ে যেখানে পড়ছি ছেলেমেয়েরা, হুম, তাদের সঙ্গে যোগাযোগ করে হুম, তাদের কাছ থেকে লেখা কালেকশন করে সেটা করা যায়। সেটা কঠিন কিছু ব্যাপার না, তাদেরই থাকবে, হুম, হুম, তাদের লেখাই থাকবে, অন্যদের লেখা নয়। হ্যাঁ, কিন্তু শুধু তাদের লেখা থাকলে একটা সমস্যাও আছে, যে তাদের লেখাগুলো শুধু তো ছাপানোর ব্যাপার নয়, তাদেরকে লেখা একটু এনকারেজ করা, হুম, হুম, অনুপ্রাণিত হুম, করা। হুম। তাই জন্যে মানে বিশিষ্ট শিশু সাহিত্যিক শিশু যারা, সাহিত্যিক তারাও তাদের ছোট রইলেন। ছোট লেখা ঠিক। একটু রাখা দরকার। তাহলে আহ, তারা চোখের সামনে নিজের লেখাটাও দেখবে, আর যে অন্য যে লিখেছে, হুম, একজন ধরো ভবানী প্রসাদ মজুমদার, হুম, তার ছড়াটা কেমন যদি পাশে থাকে, তাহলে এখন নতুন ছেলে যে হুম, লিখছে বা লিখবে, তার মনে হবে তো যে এই রকম তাহলে ছড়াটা হলে ভালো। ভালো হয়। এরকম কিছু মডেল হুম, সেই হুম, লেখার মধ্যে থাকা দরকার। একবারই অবিমিশ্র শুধু শিশুদের লেখা নিয়ে হবে, সেটা শুধু হ্যাঁ, ছাপানো হবে, তাহলে হ্যাঁ, তো ঠিক, ঠিক। এইটা হুম, এইভাবে হুম। করা যেতে মানে পারে। এখনকার যারা শিশু সাহিত্যিক আছেন হ্যাঁ, হ্যাঁ, তাদেরকে, তাদের লেখাও ওখানে তাদের স্থান কিছু পাবে কিছু কিছু, মানে কিছু। যে সব লেখক না হলেও হ্যাঁ, চার হ্যাঁ, ছয় জনের লেখা একটু ছোট ছোট থাকলো, হুম, তাহলে মানে আহ, ছোটদের জন্য বড়দের লেখা, ঠিক। সেটা হবে আর কি, একটু হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ, পাঠ থাকবে, ঠিক। সেটা তারা অংশ নিতে পারে, ওটা হতে পারে। এই পরামর্শটা হুম। আমি গ্রহণ করলাম। স্যার, আপনার কাছ থেকে অনেক কিছুই জানলাম সৃজন সম্পর্কে বা আপনার সাহিত্য জীবন সম্পর্কে। এখন এই সাহিত্য চর্চা করতে গিয়ে আপনার প্রাপ্তি কি? আপনার প্রাপ্তির দিকটা একটু জানতে চাইছি আমরা। সাহিত্য চর্চায় কিছু পাবো বা প্রাপ্তি, এই বিষয়টা না ভেবেই সাহিত্য চর্চার ক্ষেত্রে এসেছি। মূলত একটাই লক্ষ্য ছিল, এখনো তাই আছে, যে ঘাটাল মহকুমার সাহিত্য চর্চা অনেকখানি অনুজ্জ্বল ছিল। তার সমৃদ্ধি আহ, মধ্যযুগে বা প্রাচীনকালে হয়তো ছিল, হুম, কিন্তু স্বাধীনতার পরবর্তীকালে সেইভাবে সাহিত্য চর্চার বৈচিত্র্যময় সমৃদ্ধি ঘটেনি। এবং যেটা আমার চোখে পড়েছিল, সাহিত্য চর্চার জন্যে একটি পত্রিকা থাকা দরকার, সাহিত্যের পত্রিকা, যেখানে যাদের মধ্যে প্রতিশ্রুতি আছে সেই সব লেখকরা লেখালেখি করবে, তাদের প্রকাশ পাবে, এবং মানুষের মধ্যে সাহিত্যের একটি পরিবেশ তৈরি হবে। হুম, ঘাটাল মহকুমার মধ্যে আমি অনুভব করেছি সেই জায়গাটার একটা বড় রকমের ফাঁক ছিল, হুম, এবং সেই ভাবনা থেকেই আমাদের পত্রিকার পরিকল্পনা। সৃজন প্রকাশ পেয়েছে সেই লক্ষ্য নিয়ে। হুম, আমাদের সৃজনের প্রথম সংখ্যাতেই পত্রিকা প্রকাশের উদ্দেশ্য সম্পর্কে এই কথাই বলা হয়েছে, যে ঘাটালের সাহিত্য চর্চা জগৎকে সমৃদ্ধ করা, গতিশীল করা, এটাই হচ্ছে লক্ষ্য। এবং সেই লক্ষ্য মাথায় রেখেই আমরা এত বছর ধরে নিয়মিত পত্রিকা প্রকাশ করে চলেছি। পাঠক বাড়বে মানুষের মধ্যে, বিশেষ করে এই মহকুমার মানুষের মধ্যে সাহিত্যের প্রতি আগ্রহ বাড়বে, এটাই লক্ষ্য ছিল। হুম, এবং আমরা ক্রমশ দেখেছি যে নতুন ছেলে মেয়েদের মধ্যে বা যারা একেবারেই সাহিত্য চর্চায় হাতে খড়ি আছে যাদের, তারা ক্রমশ এগিয়ে এসেছে এবং নিজের নিজের একটি জায়গা তৈরি করে নিতে পেরেছে। সেটিই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। প্রাপ্তি। আমরা ঠিক। আমাদের পত্রিকার লেখক লেখিকা যারা, তাদের মধ্যে অনেকেই আজকে প্রতিষ্ঠিত হয়েছে এবং কলকাতার নামি দামি কাগজে, বড় কাগজে তারা নিয়মিত লেখালেখি লিখছেন। করে, হুম, গল্প লেখে, প্রবন্ধ লেখে, কবিতা তো লেখেই। হুম, তা এইটাই পত্রিকা প্রকাশনার বা সাহিত্য চর্চার ক্ষেত্রে হুম, হুম, আমার বড় প্রাপ্তি। এছাড়া আমরা আমাদের কাজের জন্যে, একবারেই পত্রিকা প্রকাশের জন্যে যে স্বীকৃতি বা সম্মান, সেটিও কিন্তু আমাদের এই প্রকাশনার দীর্ঘ যে বছর, হুম, তার মধ্যে অনেক সংগঠন, অনেক ব্যক্তি, অনেক প্রতিষ্ঠান
বেসরকারি এবং সরকারি প্রতিষ্ঠান থেকে সেই প্রাপ্তির তালিকা কিন্তু কম নয়। আমার মনে আছে আমাদের এই সাহিত্য চর্চা এবং পত্রিকা প্রকাশের ব্যাপারে যে ভূমিকা, সেজন্যই প্রথম আমাদের এখানে হাওড় থেকে বিশিষ্ট একজন কি বলবো, তিনি সাহিত্যপ্রেমী তো বটেই, বিশিষ্ট ব্যাকরণ গ্রন্থ রচয়িতা। আচ্ছা। তার ব্যাকরণ প্রায় বহু লোকই এখানে পড়েছে, শুধু এখানের নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষ পড়েছে। কালীপদ চৌধুরী। ও আচ্ছা, খুব কালীপদ প্রসিদ্ধ। চৌধুরী ওনার পরিচালনায় হাওড়ে সাহিত্য গোষ্ঠী একটি ছিল, এখনো আছে, এখনো তার বাড়িতে এই সংগঠন অনিয়মিত হলেও কাজ করে চলেছে। সেই হাওড় সাহিত্য গোষ্ঠী প্রথম আমাকে বা আমাদের পত্রিকাকে সম্মানিত করে। হাওড় যে হাই স্কুল আছে, সেই হাই স্কুলে একটা বড় অনুষ্ঠানে আমরা প্রথম সম্মানিত হই, এবং তখন ভাবিনি যে পত্রিকা প্রকাশনার জন্য আলাদা করে সম্বর্ধনা বা পুরস্কার এগুলি ঘটতে পারে। ক্রমশ আমাদের যে কাজ যেমন এগিয়েছে, যত মানুষের কাছে পৌঁছেছে, এই ঘাটাল মহকুমা, মেদিনীপুর জেলা এবং এই জেলা ছাড়িয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যখন কাজ ক্রমশ প্রসারিত হয়েছে, এই সাহিত্যের পত্রিকা যখন লেখক এবং পাঠকদের মধ্যে একটা জায়গা করে নিয়েছে, ক্রমশ দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের সম্মান জানিয়েছে, সম্বর্ধনা জানিয়েছে, পুরস্কার দিয়েছে, অনেকেই দিয়েছে। সমস্ত নাম হয়তো আমি তালিকাবদ্ধভাবে এখনই বলতে পারছি না। যেমন 24 পরগনার বারুইপুর বলে একটি জায়গা, সেখান থেকে মহাদিগন্ত বলে একটি পত্রিকা প্রকাশিত হতো। সেই মহাদিগন্ত পত্রিকা প্রতি বছরই বিশেষ বিশেষ পত্রিকা এবং বিশেষ বিশেষ সাহিত্যিক, কবি, লেখক তাদের সম্মানিত করতেন। আচ্ছা। মহাদিগন্ত পত্রিকার সম্পাদক ছিলেন উত্তম দাস, প্রয়াত হয়েছেন। তিনি একবার আমাদের সৃজনকে সম্মানিত করলেন। আমরা বারুইপুরে সৃজনের যারা অনুরাগী এবং লেখকরা 8-10 জন আমরা গেছিলাম, খুব বড় করে একটি অনুষ্ঠানে সৃজন পত্রিকাকে তারা সম্মানিত করেছিলেন রৌপ্য পদক, অর্থমূল্য, অন্যান্য গ্রন্থ, এবং সেই অনুষ্ঠানে বিশিষ্ট সাহিত্যিক ব্যক্তিত্বরা ছিলেন। তরুণ সান্যাল ছিলেন, উজ্জ্বল মজুমদার ছিলেন। এইরকম বড় একটি অনুষ্ঠান সেখানে হয়েছিল। আরেকটি অনুষ্ঠানের কথা অবশ্যই বলতে হয়, যারা পত্রিকার চর্চা করে বা পত্রিকা সম্পাদনা করে তারা প্রত্যেকেই জানে, লিটল ম্যাগাজিন লাইব্রেরি বলে একটি সংস্থা কলকাতায় আছে, কলেজ স্ট্রিটের টেমার লেনে। সেখানে সমস্ত যত আমাদের রাজ্য বা বাইরের রাজ্যের যে লিটল ম্যাগাজিন, সেই লিটল ম্যাগাজিনের একটি সংগ্রহশালা আছে। সেই সংগ্রহশালার যিনি অধিকর্তা, তিনিও সম্প্রতি প্রয়াত হয়েছেন, তার নাম সন্দীপ দত্ত। তিনি প্রত্যেক বছরই তাদের ওই গবেষণা কেন্দ্র এবং সংগ্রহশালা থেকে শ্রেষ্ঠ পত্রিকাকে সম্মানিত করেন প্রতি বছরই একটি অনুষ্ঠানে। তা আমাদের সৌভাগ্য, সৃজনও তাদের ওই প্রতিষ্ঠানের দ্বারা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণাগার কলকাতায় সম্মানিত হয়েছে। তারা সম্মান জানিয়েছেন, পুরস্কার দিয়েছেন। এটি যেমন আরেকটি বড় প্রাপ্তির ব্যাপার। কুচবিহারে বইমেলাতে, সেখানেও কিন্তু সৃজন সম্মানিত হয়েছে। বইমেলার তরফ থেকে সৃজনকে সম্মানিত করা হয়। এটিও বাইরের একটি বলা যেতে পারে যে জেলা থেকে, পশ্চিমবঙ্গে অনেক দূরেই সেই জেলা থেকেও সৃজন সম্মানিত হয়েছে। আরেকটি বড় পুরস্কার বা তথাকথিত বলা যেতে পারে প্রাপ্তির ব্যাপার, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের। পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন ধরে লিটল ম্যাগাজিন মেলা পরিচালিত করে। রবীন্দ্র সদনের চত্বরে এই লিটল ম্যাগাজিন মেলা 5-6 দিন ধরে
অনুষ্ঠিত হয় এবং সেখানে সেই মেলায় প্রত্যেক বছরই রাজ্যের শ্রেষ্ঠ পত্রিকা, আমরা আগে দেখেছি একটি মাত্র পত্রিকাকে সম্মান জানানো হতো সরকারিভাবে। ইদানিং পত্রিকা আমাদের রাজ্যে যেহেতু অনেক প্রকাশ পায়, তাই জন্য একটি নয় একাধিক পত্রিকাকে, 2-3টি পত্রিকাকেও প্রত্যেক বছর নির্বাচন করে শ্রেষ্ঠ পত্রিকার স্বীকৃতি দেওয়া হয়। যে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি আছে, পশ্চিমবঙ্গ সরকারের একটি সংস্থা, তারই উদ্যোগে প্রত্যেক বছর যে শ্রেষ্ঠ লিটল ম্যাগাজিনকে সম্মানিত করা হয়। বিগত 2010 সালে যে অনুষ্ঠানটা হয়েছিল 11 সালের জানুয়ারিতে, সৃজনকে ওই বাংলা একাডেমি রাজ্যের শ্রেষ্ঠ পত্রিকা হিসেবে সম্মানিত করেছেন এবং খুব বড় অনুষ্ঠানে সেখানে সমস্ত তৎকালীন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এরকম বিশিষ্ট মানুষদের উপস্থিতিতে সেখানে একটি খুব বড় রৌপ্য ফলক দেওয়া হয়েছে সৃজনকে। এবং ওই 2010 তখন যতদূর মনে আছে নগদ 10,000 টাকা দেওয়া হয়েছে, আরো আনুষঙ্গিক জিনিসপত্র পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে দেওয়া হয়েছে। এগুলি, এই পুরস্কারের তালিকা কিন্তু কম নয়, প্রায় এখনো পর্যন্ত হিসেব করলে বা খুঁজে খুঁজে দেখলে সেটা 60-70টি পুরস্কারের জায়গায় এসে গেছে। আশপাশের অনেক ছোটখাটো পত্রিকা সৃজনকে যারা ভালোবাসি বা পছন্দ করে তারাও সম্মান জানিয়েছে, পুরস্কার দিয়েছে। উল্লেখ করতেই হয় আমাদের পাশে যখনই আমাদের পশ্চিমবঙ্গ সরকার সৃজনকে শ্রেষ্ঠ পত্রিকা হিসেবে সম্মানিত করেছেন, তারপরে আমাদের ঘাটাল মহকুমার যে সমস্ত সাহিত্য পত্রিকা লিটল ম্যাগাজিন প্রকাশ পায়, তারা সম্মিলিতভাবে ঘাটাল মহকুমা লিটল ম্যাগাজিন সমিতি এইরকম একটি নাম দিয়ে তারাও কিন্তু সৃজনকে আলাদা করে সম্মানিত করেছে। আর যেটা সাহিত্য চর্চার ক্ষেত্রে আমি মনে করি বড় প্রাপ্তি, যে নতুন নতুন লেখক তৈরি করা। হ্যাঁ, যাদের মধ্যে লেখার আগ্রহ আছে, লেখার ক্ষমতা আছে, তাদেরকে যথাযথ লেখক হিসেবে একটা তৈরি করে দেওয়া, এই ব্যাপারটা আমি মনে করি যে পত্রিকার একটি বড়, যে কোনো পত্রিকার একটি, সাহিত্য পত্রিকার একটি বড় ভূমিকা বা কাজ। এর পাশাপাশি তারা আরো পত্রিকার জন্ম দিয়েছেন, আরো নতুন নতুন পত্রিকা প্রকাশ করেছেন, নিজের নিজের বই প্রকাশ করেছেন, নানাভাবে তাদের মধ্যে যে সাহিত্যের সৃষ্টিশীলতা সেগুলোকে তারা প্রকাশ করেছেন। আমরা তো এটাই চেয়েছি, পত্রিকা প্রকাশ নিছক আমরা যখন থেকে সৃজন শুরু করেছি যে শুধুই এটা একটা খেয়াল বা শখের ব্যাপার নয়, সম্পূর্ণ সচেতন উদ্দেশ্য নিয়ে পত্রিকা প্রকাশ করা হয়েছে এবং এখনো পর্যন্ত সেই উদ্দেশ্যে আমরা অটুট আছি। এবং আজকে যখন আমাদের পত্রিকা কলকাতা স্টলে থাকে এবং দোকানদারেরা ফোন করে বলে পত্রিকা শেষ হয়ে গেছে, পাঠান, এই ব্যাপারটা আমাদের কাছে বড় প্রাপ্তি। এটাও প্রাপ্তি, হ্যাঁ, যে ঘাটালের একটি পত্রিকা কলকাতা স্টলে থাকছে বিক্রির জন্য এবং পাঠকরা সেখানে কিনছে, আগ্রহীরা, এবং সেটা শেষ হয়ে যাচ্ছে, তারা ফোন করছে আবার পাঠান। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদের কাছে আরো আনন্দের, আরো প্রাপ্তি। যে পত্রিকা সাধারণভাবে, ছোট পত্রিকা, সেই পত্রিকা সাধারণভাবে মানুষের কাছে জোর করে বিক্রি করতে হয়, কিন্তু আমরা সে কাজও করেছি বা করিও, কিন্তু যখন আমরা দোকানে রাখছি, কি মেদিনীপুরের দোকানে রাখছি, সেখান থেকে যখন ফিডব্যাকটা আমরা পাই যে পত্রিকা শেষ হয়ে গেছে, অবশ্য বলাই বাহুল্য এখানে একটা ব্যাপার যে সেই সব পত্রিকা শুধু নিছক একটা আবেগের পত্রিকা নয়, পরিকল্পিতভাবে যখন বিশেষ একটি সংখ্যা প্রকাশ করা হয় যা মানুষের কাজে লাগবে, পাঠকের কাজে লাগবে, গবেষকদের কাজে লাগবে, তখন সেই সব পত্রিকা, আমাদের বিদ্যাসাগরের উপরে প্রায় 7টি-8টি সংখ্যা প্রকাশ করেছি নানান সময়, সেগুলিও আজকে পাওয়া যাবে না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে পাঠকদের কাছে এই যে আমাদের সংখ্যাগুলির গ্রহণযোগ্যতা, এটাই হচ্ছে আমাদের কাছে খুব বড় প্রাপ্তি। এই হলো কথা।
হুম, এটা সত্যি গুণময়ীবাবুকে আমরা ঘাটালের মানুষ অনেকেই জানি না বা চিনি না। হ্যাঁ, কর্মসূত্রে তিনি বাইরে ছিলেন, কিন্তু হ্যাঁ, ঘাটালের ভূমিপুত্র। হ্যাঁ, তো সেই রকম একজন সাহিত্যিককে তুলে নিয়ে আসা, এটাও তো একটা বড় কাজ, এবং তার মূল্যায়ন মানুষ করছেন, হ্যাঁ। যার জন্যই সৃজনের এতই জনপ্রিয়তা না, সবকিছু নিয়েই। একজন আমি এ প্রসঙ্গে বলি, যিনি পত্রিকার সম্পাদক হবেন হুম, যে এলাকায় থাকুক, হুম, তাকে কিন্তু একটু অনুসন্ধানী হতে হবে। ঠিক। যে যে মানুষটিকে নিয়ে চর্চা করা দরকার, মানুষটিকে পাঠকের সামনে তুলে আনা দরকার। হুম, এইগুলি তার ভাবনার মধ্যে থাকা উচিত। ঠিক। না হলে গতানুগতিক অমনি লেখা ছাপিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, সেগুলোর মানুষের আগ্রহ খুব বেশি থাকে না। যে মানুষের আম ভাবনার মধ্যেই আনতে হবে যেগুলি মানুষ হাতে পায়নি, যেগুলি মানুষ জানে না, সেই অপরিচিত, নতুন এবং প্রতিশ্রুতি সম্পন্ন মূল্যবান লেখকদের খুঁজে, খুঁজে মানুষের কাছে হাজির করা। এটা পত্রিকা সম্পাদকের একটা একটা বড় কাজ। কাজ। হ্যাঁ, হ্যাঁ? নিশ্চয়ই ঠিক। আর সেই কাজ আপনি দীর্ঘদিন থেকে চেষ্টা করেছি। সুচারুভাবে হ্যাঁ, করে চলেছেন। হ্যাঁ, চেষ্টা না, করছেন হ্যাঁ। এবং করবেনও আমাদের। যেমন আমি বলছি, হুম, আমাদের সৃজন থেকেই একসময় আমরা শামসুর রহমানের উপরে একটি সংখ্যা করেছিলাম। হুম। ওপার বাংলার ওপার বাংলার কবি। বিশিষ্ট কবি, হুম, এবং সেই শামসুর রহমানের সংখ্যাটি তার স্ত্রীর হাতে আমরা যখন তুলে দিই, তখন যে তার খুশি বা আনন্দ, সেটা আমাদের কাছে খুবই বড় প্রাপ্তি। ঠিক। যেমন বেগম রোকেয়া, তার উপরে আমরা যে সংখ্যাটি করেছি, প্রায় ৩ বার তার সংস্করণ হয়েছে। এই বেগম রোকেয়ার যে এত চাহিদা, হুম, হ্যাঁ? মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা। এইগুলিই হচ্ছে আমাদের পত্রিকার প্রাপ্তি বা এগিয়ে চলার প্রেরণা। ঠিক। যে আবার এই কাজ করার প্রেরণা। যে আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী যতখানি পেরেছি ছাত্রদের কাছে আ পৌঁছে দেওয়ার জন্যে, তাদের যে কোয়েরি যেগুলো, তাদের পড়াশোনার যে জিজ্ঞাসা, সেগুলো সদুত্তর দেওয়ার চেষ্টা করেছি। আ সেটা এবার কতখানি তাদের গ্রহণীয় হয়েছে, সেটা আমি তো মূল্যায়ন করতে পারব না। তারা নিজের পরীক্ষা দিয়েছে, বিশ্ববিদ্যালয়ে পাস করেছে। একটাই আমরা দেখি, শিক্ষকরা যেকোনো স্তরের শিক্ষকই হোক, তার অ্যাক্টিভিটি সাফল্য বিচার করার সময় ভাবি যে আমার ছাত্ররা কতখানি ভবিষ্যতে তারা কোন ভূমিকায় পৌঁছেছে। হুম, তারা আমার ছাত্র, অথচ কোন বড় জায়গায় যেতে পেরেছে। সেখানে নিঃসন্দেহে তাদের, সেই ছাত্রদেরই ভূমিকা। হুম, কিন্তু আমরা খানিকটা সেটা উল্লেখ করে গর্ববোধই করি। হুম, আ তা আমাদের যারা ছাত্র ছিল, আ সেই সময় থেকে ১ম যুগের ছাত্ররাই মূলত, তারা কিন্তু অল্প বিস্তর উম সাহিত্যের জগতে, সাহিত্য পড়াই তো, সাহিত্যের জগতে প্রতিষ্ঠিত হয়েছে। যেমন আমি বলছি, আ মনে আছে কিনা জানি না, অজয় বাগ। হুম, বুঝিবার। অজয় বাগ আমাদের ছাত্র ছিল। হুম, সেও সাহিত্যের জগতে গল্পকার হিসেবে সেও যথেষ্ট প্রতিষ্ঠা পেয়েছে। সৃজনেরও সেই বিশিষ্ট গল্পকার। এছাড়া এছাড়া এখানে আমাদের এই কলেজের ছাত্ররা, বাংলা ডিপার্টমেন্টের ছাত্ররা আ অনেকেই পরবর্তীকালে হাই স্কুলের শিক্ষক তো হয়েইছে, উপরন্তু কলেজ, আ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাও তারা করতে সক্ষম হয়েছে। হুম, হ্যাঁ? যে আমার সময়কালের ছাত্রদের মধ্যে বেশ কয়েকজন আমি জানি, যে একজন হচ্ছে নারাজল কলেজ আছে সাধনচন্দ্র পণ্ডিত বলে, এই আচ্ছা, কলেজেরই ছাত্র, আমার সময়ের ছাত্র। আরেকজন আছে সুশান্ত দলুই বলে, সেই মুহূর্তে সিলদা কলেজের প্রিন্সিপাল। আচ্ছা। আগে কেশপুর কলেজের প্রিন্সিপাল ছিল, সিলদা কলেজে আছে। তা এইরকম কিছু ছাত্র, আমি বলছি অজস্র হাই স্কুলের শিক্ষক আছে। হুম, হুম, কিন্তু আরো বেশি কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তারা পৌঁছতে পেরেছে। তা সেখানে আমার একার কৃতিত্ব নয়, আমার ডিপার্টমেন্টে যে স্যারেরা ছিলেন হুম, সবাইরই হুম, কৃতিত্ব। আর আমি আমার কর্মজীবনে চেষ্টা করেছি, শুধু তো কলেজের যে গ্র্যাজুয়েট স্তরে পঠন-পাঠন এছাড়াও চেষ্টা করেছি আমাদের এত ছাত্ররা, তাদের প্রয়োজনে দুটো জিনিস, একটা রেগুলার এমএ খোলা হয়েছিল। আ এখন কলেজে রয়েছে হুম, বিভিন্ন বিষয়ে। বাংলা, সংস্কৃত, আ দর্শন,
আম, বিজ্ঞানের বিভাগেও কয়েকটি বিষয়ে এমএসসি এখানে খোলা হয়েছে। তা আমাদের বিভাগে প্রথম খোলা হয় সেই বাংলা এমএ যখন রেগুলার খোলা হলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে। সেই এমএ ক্লাস খোলার পিছনে আমি নিরন্তর একটা চেষ্টা আমার ছিল এবং সেটা সফল হয়েছে। এমএ ক্লাস এখানে খোলা হয়েছে এবং এখান থেকে পঠন পাঠন করে ছেলেরা অনেকে গবেষণা সফলতা পেয়েছে পরবর্তীকালে। দ্বিতীয় আরেকটি অ্যাক্টিভিটি যেটা সবাই জানে, কিন্তু ঘটনাটা হয়তো জানে না, যে আমাদের কলেজে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় বলে একটি বিভাগ আছে। নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি শাখা, বিভিন্ন কলেজে এরকম ভেন্যু আছে, তার মাধ্যমে পঠন পাঠন হয়। মানে যারা মূলত রেগুলার কোর্সে পড়াশোনা করতে পারে না, তাই জন্যই নাম হচ্ছে মুক্ত বিশ্ববিদ্যালয়। তাদের জন্যে যারা উচ্চ ডিগ্রি বা উচ্চ শিক্ষা পেতে পারে, গ্র্যাজুয়েশন থেকে একেবারে পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওই রকম সিস্টেম রয়েছে। তারা হয়তো বিভিন্ন কাজকর্ম করে বাইরে, রেগুলার কলেজে এসে বা ইউনিভার্সিটিতে পড়তে পারে না। এই যে বিভাগটা, এই বিভাগটা অনেকখানি নিজে বলছি, কলেজের তো অবশ্যই সহযোগিতা, অনুমোদন, কলেজ কর্তৃপক্ষের আগ্রহ সব কিছু থাকার পরিপ্রেক্ষিতে, তবে আমি সেটা উদ্যোগ নিয়ে এটা প্রথম আমি এখানে এস্টাবলিশ করেছিলাম। এবং তখন শুরু হয়েছিল মাত্র 16-17 জন ছাত্রকে নিয়ে, 16-17 জন ছাত্রকে নিয়ে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় শাখাটা। পরবর্তীকালে এখানে 2000-এর উপরে ছাত্রছাত্রী এখান থেকে পাশ করেছে, এখান থেকে গবেষণা করেছে, গবেষণা করে বড় বড় ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত হয়েছে। সেই কাজটাও আমার কি বলবো যে খানিকটা কর্মজীবনের সঙ্গে সেটাও যুক্ত। এছাড়া আমার এই অধ্যাপনা জীবনে অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব যাকে আমরা বলবো, সেই দায়িত্ব পালন করেছি। নারাজল যে রাজ কলেজ আছে, ওই কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে 2টো টার্ম আমি ছিলাম। দ্বিতীয় টার্মটা আমি শেষ করতে পারিনি, আমি ছেড়ে দিয়ে এসেছিলাম। তাছাড়া বিভিন্ন কলেজে, যেমন গড়বেতা কলেজ, যেমন মেদিনীপুর বিএড কলেজ, তাদের গভর্নিং বডির পরিচালক মণ্ডলীর সদস্য ছিলাম। এগুলো তো অধ্যাপনা জীবনের সূত্রেই এই দায়িত্বগুলি পাওয়া এবং করা। নিশ্চয়ই আমার সেখানে সেই এফিসিয়েন্সি ছিল কিছু, নাহলে আমি এইসব দায়িত্বে যেতে পারতাম না। আর এই কর্মজীবনের বড় সাফল্য যেটা, সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের সাফল্য, ভালোবাসা। সেই জায়গা আমি আমার কোনো ক্ষোভ নেই, আমি বরং খুবই। আপনি তো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে তো পড়িয়েছেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে একসময় যখন ওরা লোক সংস্কৃতি বিভাগ খুললো, লোক সংস্কৃতি স্পেশাল পেপার পড়ানো, তখন সেখানে স্থায়ী অধ্যাপক যখন আসেনি, তখন 1 বছরের জন্য আমি অতিথি অধ্যাপক হিসেবে ওই লোক সংস্কৃতি ওখানে পড়াতে যেতাম। তারপর ওদের স্থায়ী অধ্যাপক এলে ছেড়ে দিই। তা বিশ্ববিদ্যালয়ে যেমন ওখানে পড়েছি, আমার এই অবসর জীবনের পরেও 2010-এ আমি রিটায়ার করি এই কলেজ থেকে। তারপরেও কিন্তু আমি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। যেমন ঝাড়গ্রাম গভর্নমেন্ট কলেজে 3 বছর পড়িয়েছি, পিংলা কলেজে পড়িয়েছি, মেদিনীপুর ডে কলেজ এবং ইউনিভার্সিটি, ওটা অটোনমাস, ওদের ইউনিভার্সিটি লেভেলে। হ্যাঁ, গোপেও 3-4 বছর পড়িয়েছি। সুতরাং সেগুলো তো আমার কর্মজীবনের সাফল্যের কারণেই আমি সেগুলো পড়াতে পেরেছি, নাহলে তারা আমায় ডাকবে কেন, এই আর কি। না, আপনি ছাত্রদের কাছে যে খুবই জনপ্রিয় ছিলেন এটা তো বটে, আমি তো নিজে তার প্রত্যক্ষদর্শী। একটা কথা আমার খুব মনে পড়ে স্যার, এই দক্ষতাটা আপনার মানে সহজাত নাকি কেন, কি কারণে? বিষয়টা হচ্ছে যে অনেকদিন পর দেখা, কিন্তু যখন আপনার সঙ্গে কথা শুরু হলো তখন আপনি আমার সবকিছু জানেন। মানে আমি এই সব, মানে আপনার সঙ্গে যে কিছুদিন দেখা সাক্ষাৎ হয়নি, তখনই যে আমি কি কি করেছি, কোথায় আছি, এগুলো আপনি জানেন। এটা শুধু আমার ক্ষেত্রে না, অনেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে, অনেকেই আমাকে এটা বলেছে। হ্যাঁ, এটা
ভালো লাগার জন্যই যে মানে সব আপনার যে কি বলো স্নেহ আমরা হ্যাঁ, পেয়েছি এইটা আর কি, সেই সব ভালোবাসা। ছাত্ররা তারাও রিটার্ন কিছু আমাকে দিয়েছে, তাই জন্যই তাদের মনে রাখার ব্যাপারটা। তাদের কাছ থেকে আমি যদি না কিছু রিটার্ন পেয়ে থাকি, তাহলে হাজার হাজার ছেলে তো পড়াশোনা করছে। হ্যাঁ, আমি কি আর সবাইকে হ্যাঁ, মনে এবং ওই রাখতে যেটা পারবো? উল্লেখ করেন যে এটা কিন্তু মেধার কারণে নয়, হ্যাঁ, মানে তত মেধাবী ছাত্র না, কিন্তু তবুও আপনি তাকে না না, মনে রেখেছেন। বলছি তো এই আর কি, যে এটা কিন্তু এই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে একটা অনেকটা পাওয়ার। পারস্পরিক ব্যাপার আর কি, এর মধ্যে একদিকের ব্যাপার নয়। হ্যাঁ, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই শ্রদ্ধা হ্যাঁ, ভালোবাসা এটা তো থাকতেই হবে। আজকে যে ছাত্রছাত্রীদের বা শিক্ষকদের এটা বহু চর্চিত, হ্যাঁ, হুম, যে কোথাও যেন একটা বিচ্ছিন্ন লিঙ্কটা যেন ছিঁড়ে গেছে। ছাত্র এই যে এখন দেখি দিন দুবেলা সোশ্যাল মিডিয়াতে একজন ছাত্র স্যারকে মারছেন ক্লাসের মধ্যে, হুম। মানে বা ধরুন এই যে কোথায় গেছি আমরা, কি স্টুডেন্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বেরোচ্ছে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, বইয়ের পাতা ছিঁড়তে ছিঁড়তে রাস্তায় ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে। এই 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 বিষয়ে যদি কিছু বলেন আপনি এইগুলো আমাদের। যে আমরা দেখছি, ছাত্রদের যে অ্যাক্টিভিটি গুলো দেখছি, হুম। এই রুটগুলো কিন্তু স্কুলে নয়। এই রুটগুলো যে স্কুলের কারণে বা স্কুলের শিক্ষকদের কারণেই হচ্ছে, আমি এটা মনে করি না। এই রুট রয়েছে তার একবারে সেই ছোটবেলা থেকে যেখান থেকে বড় হয়েছে, সেই জায়গা থেকে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সে যে পরিবেশে তৈরি হয়েছে, দেখা যাবে খোঁজ নিলে দেখা যাবে যে পরিবারে, সেখানে তারা বাবা মায়ের স্নেহ পাইনি হয়তো। হ্যাঁ, দুজনই ব্যস্ত, বাবাও হুম। ব্যস্ত, মাও ব্যস্ত। হ্যাঁ, যে বা একটা শিশু, একটা ছোট ছেলে হুম। বাবা মায়ের কাছে যেভাবে মানে লালিত পালিত হয়, সব ব্যাপারে লালিত হুম। পালিত, মানে শুধু আহা হো করে মানে ভালোবাসা নয়, তার লেখাপড়া খাওয়া দাওয়া সব ব্যাপারে যে সেই জায়গাটা, বেশিরভাগ পরিবারই কিন্তু ফাঁক। বেশিরভাগ পরিবারে মানুষ ছুটছে, চাকরির জন্য ছুটছে, বাবাও ছুটছে, মাও ছুটছে, হুম। কাজের লোকের হাতে হ্যাঁ, ছেলেমেয়েরা তোমার কি মানুষ প্রয়োজন হচ্ছে। বলো দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আমি রেজাল্ট বুঝে হ্যাঁ, নেবো, এরকম একটা রেজাল্ট বুঝে কিছু। নেবো, আর কাজের লোকের হাতে মানুষ কাজের হচ্ছে, লোক আছে মানুষ, ঠিক তাই ঠিক তো? ঠিক ঠিক ঠিক। তাহলে এরা মানে যেগুলোকে আমরা খুব ভারী ভারী কথায় মূল্যবোধ হুম। এইসব হুম। বলি, তার ধারে কাছে নেই। তাহলে ওই যে কাগজ ছেড়ে দিচ্ছে, হুম। এটা তো মূল্যবোধের বা অভাব। কোথাও কি একটা হতাশা কাজ করছে যে অবশ্যই। এ ছেলেটা তো এখন জেনে গেছে যে হ্যাঁ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে আমার কিছু হবে না। না সেটা বহি জগতে, আমি হ্যাঁ, তার আগেই ছাত্ররা কিন্তু ওই রকমই মানে আনরেস্ট হয়ে গেছে। ছোটবেলা থেকেই মনের মধ্যে হ্যাঁ, তার এই তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে আনরেস্ট গেছে। ব্যাপারটা আচ্ছা। তৈরি হয়ে গেছে। তারপরই সে জেনে যাচ্ছে হুম। যে কিছু নেই। তারপরে এই যে বলা হচ্ছে যে হাতে স্মার্টফোন এসে গেছে। হুম। তখন তো আগে মানুষ একটা পরিবারের মধ্যেই দিয়েই গোটা বিশ্বকে জানার চেষ্টা করত। হুম। পরবর্তীকালে স্কুলের ধাপ, কলেজে, বিশ্ববিদ্যালয়ের ধাপে গোটা বিশ্বকে, জগৎকে জানার চেষ্টা করত। এখন কোথাও যেতে হবে না। হুম। এখন হাতের মুঠোতে জেনে যাচ্ছি। তাহলে আর সকলকে কেয়ার করার ব্যাপার নেই, সবই ডোন্ট কেয়ার এখন। আমি তো সবই জানি। হুম, সেই। বরং তাদের থেকে আমি বেশি জানি। ঠিক এইরকম ঠিক। ব্যাপার হয়েছে আরকি। আর সামগ্রিক পরিস্থিতি মানে দেশের পরিস্থিতি, সমাজের পরিস্থিতি, পরিবারের পরিস্থিতি, বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সব মিশিয়ে ছাত্রদের শুধু দোষ দিলে হবে না। তারা ওইভাবেই তৈরি হয়েছে, তৈরি হচ্ছে। প্রভাবটা তাদের উপরে হ্যাঁ, তৈরি ওইভাবেই হচ্ছে। তাদেরকে তৈরি হতে বাধ্য নাহলে করেছে আর কি। আমরা দেখি যে একজন সহপাঠীকে তার সহপাঠী খুন করছে। হুম। একটা স্কুলের ছেলে হুম। হুম। তার বন্ধুকে মেরে দিচ্ছে। এটা ভাবা যায়? সেরকম। তাই খুবই যারা সমাজতত্ত্ব নিয়ে ভাবছে, এটা তো ঐরকম ২-১ জনের ভাবলে হবে না। সারা দেশের মানুষকে নিজেরই ভাবতে হবে। তাহলে শুধু ওই পড়াশুনো নয়, তার পাশাপাশি যে আমরা আহ, মনন বিকাশের হ্যাঁ, জন্য হ্যাঁ, বা আহ, খেলাধুলো থেকে হ্যাঁ, শুরু হ্যাঁ। করে সাংস্কৃতিক চর্চা, পত্রপত্রিকা লেখাঝোকা, এইসবের বিষয়ে ছেলে মেয়েদেরকে আরো বেশি আরো মানে আগ্রহী করে তোলাটা হ্যাঁ, কিন্তু আমাদের বড়দের দায়িত্বের মধ্যে পড়ে। পড়ে। সেই জায়গাগুলো আমরা করছি না। করছি না, সেটাই করা তার উচিত। যে মনোযোগটা তৈরি করা, হুম। হুম? ক্রিয়েটিভিটির মাধ্যমে, হুম। তাই হুম। তো? তা সেই জায়গাটা নেই, ফাঁকা। তাহলে সে বইয়ে মনোযোগটা দেবে কি করে? ১ ঠিক আছে ঘন্টা স্যার, পড়ছে। আমরা হুম, নিশ্চয়ই আমরা আশা রাখবো হ্যাঁ, যে আমাদের স্বপ্ন থাকবে, চেষ্টা থাকবে যে সামনের যারা প্রজন্ম আমাদের আসছে হ্যাঁ। তাদেরকে আমরা এই সেই সুকান্তের ভাষায় বলতে পারবো যে এই শিশুকে আমরা সেই পরিষ্কার বাসভূমি একটা দেব, যেখানে তারা সত্যিকার বাসযোগ্য করে যাব। বাসযোগ্য করে যাবে এই পৃথিবীতে। এই কঠিন কাজ, হুম। তবু এই যে উচ্চারিত হচ্ছে, এটাই আনন্দের। আর উম আমাদের মতো লোক এখানে এই যে
কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে, তার জন্যে এই দীপকে অভিনন্দন, হ্যাঁ, শুভেচ্ছা। একদম শেষে আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি আজকের মতো। তো আপনার কাছ থেকে কিছু কবিতা শুনতে চাই, যদি দুটো একটা আমাদের শোনান। আমি নিয়মিত কবিতা লিখি না, কিন্তু কবিতা লিখি, কিছু কিছু প্রকাশিত হয়, অনেকেরই অনুরোধ আসে কবিতার জন্যে, তা আমি এই অনুরোধকে সম্মান জানাই, অভিনন্দন জানাই। আমি কবিতা ছোট একটি কি দুটি কবিতা রাখছি। জল সখ্যতা। এই তো থিতিয়ে গেছে জল, হাঁসেরাও দল বেঁধে নামবে সল্লাসে। দাঁড়িয়ে থেকো না পারে, নামো, সাহসে ভর দিয়েই ত্যাগ করো শক্ত তীরের মাটি। অনেক বিস্মিত মুখ টান টান দৃষ্টিতে মাপজোক করছে তোমার জল সখ্যতা। সতর্ক থাকার পরামর্শগুলি বন্ধ রেখেছে নাগরিক নৈশব্দে। ফিরে তাকিও না, ঢেউ পেরিয়ে একাকী যাও, একাকী। জলের মাতলামিতে মত্ত হয়েও না। মৎস্যকন্যাদের মধুর সম্ভাষণ বেরসিক প্রেমিকের মতোই অবলীলায় সরিয়ে রাখো। নির্বাক সাধকের মতোই ঢেউয়ের স্পর্শ বাঁচিয়ে জলজ বৃক্ষ হও। ঢেউয়ের উপর তার উপর হাঁটো বিলম্ব না করে, দৃঢ় হোক প্রত্যাশিত জল সখ্যতা। আরেকটি কবিতা ছোট্ট, যাওয়া। গণ্ডি ভেঙে চলে এলে আজ, এলে এখনই। গাছেদের কানাকানি, প্রতিবেশী বাতাসের ভয়, বিষাদ আকাশের অভিমানী মুখ, সব ছেড়ে সাহসী পদক্ষেপে দ্রুত চলে আসা। জরুরি ছিল কি ছিল না, এসব ভাবার মতো ফুরসুত কই। নিশি ডাকে চুপি চুপি নাম ধরে ডেকে গেছে কেউ। না না, গভীর ঘুমের মধ্যে সবকিছু সমর্পণ সংকল্প ছিল না। শুধু গাছ নয়, পাতার বাহার, যাবতীয় ত্রাস মুক্ত স্বপ্নময় ভোর, নিমেষেই উঠে আসবে আকাশের সীমা, 10 আঙুলের 10টি সুতোয়, এই ভেবে। নমস্কার। খুব সুন্দর। ঠিক আছে, সৃজন এইভাবেই কাজ করে চলুক। আমাদের অডিও আলোপনের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং শুভেচ্ছা সৃজনের প্রতি এবং আপনার প্রতি আমাদের আমারও শুভেচ্ছা, আমারও অভিনন্দন অডিও আলোপনকে। তারা যে খুঁজে খুঁজে তাদের কর্মসূচিতে সৃজনকে যে সংযোজন করেছে এবং মানুষের কাছে তারা তুলে ধরার যে আগ্রহ দেখিয়েছে, এর প্রতিও আমাদের সৃজনের পক্ষে এবং ব্যক্তিগতভাবে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যিনি বলা যেতে পারে আমার সাক্ষাৎকার নিচ্ছেন, আপনাদের অনেকেরই পরিচিত বিশিষ্ট বাচিক শিল্পী শুভাশিস রায়। সে যদিও আমার ছাত্র, সেটাই আমার কাছে তার বড় পরিচয়। আর তবুও তার নিজের যে সৃষ্টিশীলতার ক্ষেত্র বাচিক শিল্পে, তার জন্যও সে যে আজকে সুনাম অর্জন করেছে এবং আজকে সেই যে আমার সাক্ষাৎকার নিচ্ছে, সেই জন্য তাকে আমি বিশেষ করে অভিনন্দন জানাই। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। নমস্কার।